আমি সেই পরিকল্পনা মতো একদিন আমি সাগরের সাথে নদীর পাড়ে দেখা করি। সাগর কেন জানি প্রথমে আসতে চাইছিল না, বারবার বলছিল ও কি জানি একটা কাজে আছে, কিন্তু আমার জোরেও এসেছিল। সাগর নদীর পাড়ে আসার পর আমি ওর কাঁধে মাথা রেখে ওকে বললাম, সাগর দেখো আমরা কত ভাগ্যবান, আমরা যাকেই ভালোবাসলাম তাকে আপন করে পাচ্ছি। সত্যি আমরা অনেক ভাগ্যবান, বিশেষ করে আমি অনেক বেশি ভাগ্যবান। বিশেষ করে তুমি অনেক বেশি ভাগ্যবান। কেন? কারণ আমার ভাগ্য যে এত সুখ আর এত ভালোবাসা আসবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। তুমি সবসময় এই কথাটা বলো, কিন্তু কোনো সময় তো কারণ বলো না। বলো না তোমার জীবনে কি এমন দুঃখ আছে যার জন্য তুমি এত ভালোবাসা পাওয়ার কল্পনাও কোনোদিন করোনি। কে বলেছে আমার জীবনে দুঃখ আছে? দেখো না আমার জীবনে কত সুখ। জানি তুমি মিথ্যে কথা বলছো, এখন দ্রুত সত্যি কথা বলে ফেলো তো। আরে বাবা, আমি তোমাকে মিথ্যা কেন বলবো? তাছাড়া তুমি ভাবো আমার জীবনে দুঃখ থাকবে কি করে? আমাকে এত ভালোবাসার মতো বাবা আর ছোট্ট একটা বোন আছে, সবসময় আদর স্নেহ করার জন্য একটা মা আছে, আর সবচেয়ে বড় কথা বাবার অবর্তমানে আমাকে বাবার মতো দেখার জন্য একটা ভাই আছে। এখন তুমি বলো, এত কিছু থাকার পরেও কি আমার জীবনে দুঃখ থাকতে পারে? না, কিন্তু কেন জানি মনে হচ্ছিল তুমি আমার কাছে একটু কিছু লুকোচ্ছ। আমি তোমার কাছে কিছুই লোকাচ্ছি না, বিশ্বাস করো আমার কথা। এখন বলো, কি বলার জন্য আমাকে ডেকেছিল? কথার বিষয় ঘোরানোর জন্য বললো কথাটা। ও হ্যাঁ, আমি তো কথাটা তোমাকে বলতেই ভুলে গিয়েছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে কথা মনে করিয়ে দেওয়ার জন্য। হয়েছে হয়েছে, আজ ঘুরিয়ে ধরতে হবে না। এখন বলো কি বলার জন্য ডেকেছো? আমাকে আবার বাড়ি ফিরতে হবে তো। আমাদের ভালোবাসার পর বা আগে সাগর আমার শরীরে কোনোদিন খারাপ দৃষ্টিতে তাকায়নি বা খারাপ অভিমত নিয়ে আমার শরীরে হাত দিয়ে দেখেনি। আমি যদি কোনো সময় সাগরকে জড়িয়ে ধরেছি বা ওর হাত ধরেছি, তখন সাগর আমাকে দূরে সরিয়ে দিয়েছে। এইবারও যখন সাগর আমাকে দূরে সরিয়ে দিল, তখন আমি মনে মনে ভাবলাম, বাচ্চা অনেক আমাকে দূরে সরিয়ে রেখেছো, এইবার এমন প্যাচে ফেলবো যার আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না। আর সেখানে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করবে, তার সাথে আমার প্রতিশোধও নেওয়া হবে। কথাগুলো আমি মনে মনে বললাম। এই আরোহী, কি হলো তোমার? কি ভাবছো? না না, কিছু না। যদি তোমার কিছু বলা থাকে তাহলে তাড়াতাড়ি বলো, আমার আবার ফিরে যেতে হবে। ঠিক আছে, বলছি, মন দিয়ে শোনো। আচ্ছা। আমার তোমার কাছে একটা জিনিস চাওয়ার আছে। কি? আমাকে প্রমিস করো, আমি যা চাইবো দেবে, তাহলে বলবো, না তো বলবো না। আরোহী, তুমি তো জানো আমি প্রমিস করি না, কিন্তু এইটুকু বলতে পারি, তোমার চাওয়া আমার সাধ্যের মধ্যে থাকে তাহলে সেই জিনিস তোমাকে আমি নিশ্চয়ই দেবো। তোমার সাধ্যের মধ্যে আছে। তাহলে বলো, একটু শুনি তুমি কি চাও। আমি তোমাকে চাই। পাগলি, আমি তো তোমারই, এতে চাওয়ার কি আছে? আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো না? একটু পরিষ্কার করে বলো, তাহলে তো বুঝতে পারি। আমি তোমাকে আপন করে পেতে চাই, নিজের করে পেতে চাই। মানে? মানে আমি তোমার সাথে একটা দুপুর কাটাতে চাই। আরোহী, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? এসব তুমি কি বলছো? সাগর বসা থেকে দাঁড়িয়ে ওকে চিৎকার করে কথাটা বললো। সাগর, আমার মাথা খারাপ হয়নি, আর আমি এসব ভেবে চিন্তে বলছি। কি ভেবে চিন্তে বলছো? যদি ভেবে চিন্তে বলতে তাহলে কি এত খারাপ একটা প্রস্তাব দিতে পারতে? তোমার কাছে এটা খারাপ প্রস্তাব মনে হলেও আমার কাছে এটা খারাপ প্রস্তাব না, কারণ আমি তোমাকে সারা জীবন আমার নিজের করে রাখতে চাই। কাউকে নিজের করে সারা জীবন কাছে রাখার পরে এইটা কোন ধরনের পথ? সারা জীবনে যদি কাউকে নিজের কাছে রাখতেই হয় তাহলে তাকে বিয়ে করে নাও, কিন্তু এই খারাপ পথ বেছে নিয়ে কি লাভ হয়? তাছাড়া আমাদের বিয়েও তো ঠিক হয়ে গিয়েছে, আমি এমনিতেই তো তোমার। আমাদের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু তা তো এখন হচ্ছে না। আমাদের বিয়ে হতে এখনো প্রায় 4 থেকে 5 বছর দেরি, আর আমি এতদিন অপেক্ষা করতে পারবো না। আরোহী, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি বাড়িতে যাও এখন। আর বাড়িতে গিয়ে এই নিয়ে ভেবে এই কুপ্রস্তাব মাথা থেকে ছেড়ে ফেলে দাও। তাছাড়া আমাকে বাড়িতে যেতে হবে, তোমার এই খারাপ কথা শোনার মতো সময় আমার কাছে নেই। আমার মাথা খারাপ হয়নি, আমার মাথা একদম ঠিক আছে, আর আমি এই নিয়ে আর চিন্তা করতে পারবো না, কারণ চিন্তা করেও কোনো লাভ হবে না, আমার সিদ্ধান্ততে কোনো পরিবর্তন হবে না। সাগর আমার কথাগুলো শুনেও না শোনার ভান করে চলে গেল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম, চান্দু, তুমি যতই না করো না কেন, তোমাকে তো আমার জালে পা দিতেই হবে। তোমার জন্য এবার এমন জাল তৈরি করেছি যে এই জাল থেকে বের হওয়া তোমার মতো ছেলের পক্ষে সম্ভব না। তারপর আমি হাসতে হাসতে সেখান থেকে বাড়ি চলে আসি। পরের দিন কলেজে সাগরকে একা পেয়ে আবার সাগরকে ধরি। আর সাগর, কি ভাবলে কালকে বিকেলে যেটা বললাম সেই বিষয়ে? দেখো আরোহী, আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, বিয়ের আগে আমি কোনো খারাপ সম্পর্কে জড়াতে পারবো না। তোমার বলা আর না বলে আমার কিচ্ছু যায় আসে না। ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তা সবসময় পেয়েছি, আর এইবারও
চাচ্ছি তা পেয়েই ছাড়বো। চেষ্টা করে দেখতে পারো। আমি শুধু এটুকুই বলতে পারি, তুমি কোনোদিন সফল হবে না। তুমি যাওয়ার আগে আমার কিছু কথা শুনে যাও। আবার নতুন করে কি বলবে? তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে আমি তোমার সাথে এই সম্পর্ক আর বিয়ের দুটে ভেঙে দিব। তোমার ইচ্ছে হলে তুমি ভেঙে দিতে পারো, আমার কিছুই করার নেই। আমি বিয়ে ভেঙে দিলে তার ফল কি হতে পারে ভেবে দেখেছো তো? কি ফল হবে? আমি বিয়ে ভেঙে দিলে আমার বাবার যতটা না বদনাম হবে তার চেয়ে বেশি বদনাম হবে তোমার বাবার। কারণ সবাই জানে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, আর তোমার বাবা এখানকার চেয়ারম্যান। তার বদনাম হলে কি কি হবে ভেবে দেখেছো? তাকে আর কেউ সম্মান করবে না, সবাই তার পিঠ পিছে কথা বলবে, তার বদনাম করবে, তার উপর থু থু দেবে। আর তোমার প্রিয় বোন নিধি জীবনেও এর কত প্রভাব করবে একটু ভেবে দেখো। আর এইসব কিছু হবে শুধু তোমার জন্য। আর সর্বোপরি বিয়ে আর সম্পর্ক ভাঙার পর আমি নতুন একটা সম্পর্কে যাবো। সেই ছেলে ভালো হবে নাকি খারাপ হবে জানি না, সে আমার সাথে খারাপ কিছু করে আমার ইজ্জতের দাগ বসিয়ে দেবে কিনা তাও জানি না। তখন আমার কাছে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। আমি আত্মহত্যা করলে তার দায় কিন্তু শুধু তোমারই উপর পড়বে। সাগর নিশ্চুপ হয়ে কথাগুলো শুনলো। আমি তোমাকে 2 দিন সময় দিলাম, এই 2 দিনে তোমার মতামত আমাকে জানিও, সেই অনুসারে আমি আমার পরের পদক্ষেপ নেব। কথাটা বলে আমি ঘুরে মুখের কোণে একটা পিশাচি হাসি এনে চলে যেতে লাগলাম। আর মনে মনে ভাবলাম, শান্তু আমি জানি এখন তুমি রাজি না হয়ে পারবে না, কারণ তোমার সবচেয়ে কাছের আর প্রিয় মানুষগুলোর উপর আমি আমার তীর চালিয়েছি। আমি জানি তুমি নিজেকে শেষ করে দেবে, কিন্তু আমাকে আর তোমার বাবা ও প্রিয় বোনের ক্ষতি হতে দেবে না, কারণ তুমি তোমার জীবনে এই 3 জনকে সবচেয়ে বেশি ভালোবাসো। আমি বুঝে ফেলেছি। আমি এসব বলে চলে আসি, আর সাগর সেখানেই বসে কান্না করতে থাকে আর এর থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে। পথ খুঁজতে খুঁজতে জয় আর বাকিদের কাছে যায়, ওদের সবকিছু বলে। জয় সাগরকে এসব করতে না করে, কারণ জয় সন্দেহ ছিল এগুলো আমার চাল। জয় শুরু থেকে আমার উপর সন্দেহ করত, তাই বারবার সাগরকে বারণ করত। কিন্তু সাগর জয়ের কথা না শুনে ওর প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর যথারীতি আমাদের মাঝে সবকিছু হয়, আর আমি বুদ্ধি করে সবকিছু ভিডিও করে রাখি। তারপর এই কাজটা আমার জন্য আরো সহজ ছিল, কারণ আমার কাছে সাগরের ফেসবুক আইডির পাসওয়ার্ড ছিল। আমি নিজেই সাগরকে ফাঁসানোর জন্য সাগরের ফেসবুক আইডি দিয়ে টাকা চেয়ে মেসেজ করি। শুধু তাই নয়, কোন এক ফাঁকে সাগরের মোবাইলে ভিডিওটাও দিয়ে দিই, কেউ আমার উপর যাতে সন্দেহ না করে। আর সাগরের ফেসবুক আইডি দিয়ে মেসেজ করে আমি আমার নিজের আইডিতে এসে স্ক্রিনশট নিয়ে সবকিছু আবার সাগরের আইডি থেকে ডিলিট করে দিই, যাতে সাগর কিছু না বুঝতে পারে। এইভাবেই আমি নিজের সবকিছু করে সাগরের নাম দিয়েছি। সাগর কোনোদিন লম্পট ছিল না, আর না ছিল খারাপ ছিল, কারণ আমিই ছিলাম খারাপ। প্রতিশোধের আগুনে আমি অন্ধ হয়ে গেছিলাম। প্রতিশোধ নিতে নিতে কখন যে একটা ভালো ছেলেকে সবার চোখে, তার পরিবার চোখে খারাপ বানিয়ে দিয়েছি তা আমি নিজেও জানি না। আরোহী কথাগুলো বলতে বলতে কান্না করে বসে পড়ে, আর এইদিকে সবাই আরোহীর কথাগুলো শুনে একটা বড় সড়ো ধাক্কা খেয়ে দপ করে সোফায় বসে পড়ে। বিশেষ করে আমার পালিত বাবা, সে সবচেয়ে বড় ধাক্কা খায়, কারণ সে তো আমাকে নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসতো। আর সেই কিনা আমার কথা না শুনে আরোহীর কথা শুনে ওর কথা বিশ্বাস করে আমাকে মেরেছে, এইটা ভেবেই বাবা বড় সড়ো ধাক্কা খায়। কিন্তু বাবা তো জানে না তার জন্য আরো একটা বড় ধাক্কা অপেক্ষা করছে, যে ধাক্কা আরোহীর এই ধাক্কার কাছে অনেক ছোট। চারিদিকে শুধু আরোহীর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, আর সবাই নির্বাক হয়ে সোফায় বসে রয়েছে, কারণ আজকে যে তাদের ভুল ভেঙে গিয়েছে, আজকে যে তাদের বিশ্বাস করার মানুষটি তাদের বিশ্বাস ভেঙেছে, আজকে তাদের ভালোবাসার মানুষটি তাদের সাথে ছলনা করেছে। যে আরোহীর মা বাবা আরোহীকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল আমাকে খুঁজে মারার জন্য, এখন তারাই নিঃশেষ হয়েছে। আরোহীকে কান্না করতে দেখে হঠাৎ করে আরোহীর মা মাথা গরম হয়ে গেল, আর হনহন করে আরোহীর সামনে গিয়ে টাস টাস করে গালে 2টা থাপ্পড় বসিয়ে দিল। পোড়ামুখী, তুই কাঁদছিস কেন? একটা নিষ্পাপ ছেলের উপর প্রতিশোধ নিতে পেরেছিস, তার জন্য তো তোর খুশি হওয়ার কথা। মা বিশ্বাস করো, আমি ইচ্ছে করে এসব করিনি। চুপ, একদম চুপ। আর কখনো যদি তুই তোর ওই মুখে আমাকে মা ডেকেছিস, তাহলে আমি তোকে মেরে ফেলবো। যার মানে একটা ভালো ছেলের উপর এত বিষ থাকে, সে আমার মেয়ে হতে পারে না। আরোহী কিছু না বলে কান্না করছে। আরোহী, তোকে তো আমরা কোনোদিন এমন শিক্ষা দেই নাই, তাহলে তুই এমন হয়ে গেলি কি করে? তোকে সব সময় মানুষের ক্ষমা করতে শিখিয়েছি, মানুষকে ভালোবাসতে শিখিয়েছি, আর তুই কি না? আরোহী তখনও কাঁদছে। এই সব কিছু তোমার বেশি আদরের ফল। আমি বারবার তোমাকে বলতাম মেয়েকে এত আদর দিও না, কিন্তু তুমি আমার একটা কথা শুনতে না। আর আজকে দেখো, তোমার মেয়েকে আদর দিতে দিতে মানুষ থেকে একটা জানোয়ার বানিয়ে ফেলেছো। তুমি ঠিকই বলছো, ততদিন আমি বুঝতে পারি নাই বেশি আদর দিয়ে
আমি নিজেই আমার মেয়েকে খারাপ বানিয়ে ফেলেছি, কিন্তু আজকে বুঝতে পারলাম। বাবা বিশ্বাস। না আরোহী, আর না, তুই প্লিজ আমাকে আর বাবা বলে ডাকিস না, না হলে যে আমি আর সইতে পারবো না রে। তোর জন্য আমি বিনা কারণে একটা ভালো ছেলেকে সমাজের সবার কাছে খারাপ বানিয়েছি, তার বাবা আর ভাইয়ের হাতে মার খাইয়েছি। আরোহী, আমাদের একটা অনুরোধ রাখবি? কি? যতদিন না তোকে সাগর ক্ষমা করে দিচ্ছে, মা বাবা বলে ডাকিস না। আমি তোর সামনে হাত জোর করে বলছি, দয়া করে আমাদের আর মা বাবা বলে ডাকিস না। আরোহী, সত্যি করে একটা কথা বলবি? কি? আরোহীর কান্না করতে করতে হিঁচকি উঠে গিয়েছে। তোর পেটে বাচ্চাটা কার? সাগরের নাকি অন্য কারো? মামা, মা তুমি এটা জিজ্ঞেস করতে পারলে? একটা মেয়েকে তার মা যখন এই প্রশ্নটা করে তখন মেয়েটা কতটা কষ্ট পায় তা লিখে বোঝাতে পারা যাবে না। এই প্রশ্নটা দিয়ে যে শুধু মেয়েটির পেটে থাকা সন্তানের পরিচয় জানতে চাওয়া হয় তা কিন্তু নয়। এই প্রশ্নটা দিয়ে মেয়েটির সতীত্বের উপরেও প্রশ্ন ওঠে। আর প্রশ্নটা যদি স্বয়ং মেয়েটির মা করে তাহলে তো কষ্টটা আরো কয়েক গুণ বেশি হয়ে যায়। আরোহী, আমি তোর কাছে কিছু জানতে চেয়েছি। আমার পেটের সন্তানের বাবা সাগরই শুধু, শুনছো তুমি? আপনি এখন অনেক খুশি তাই না? নিধি বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো। বাবা কিছু না বলে শুধু নিধির মুখের দিকে তাকিয়ে রইল। তার সাথে বাবার চোখের কোণে জল। একটা কথা বলে রাখি, আমি বাড়ি থেকে চলে আসার পরে থেকে নিধি বাড়ির সবার সাথে কথা বলা প্রায়ই বন্ধ করে দেয়। যখন খুব বেশি দরকার হয় তখন মাত্র সবার সাথে কথা বলে, তাও আপনি করে। কি হলো? এভাবে তাকিয়ে রয়েছেন কেন? আর এখানেই বা বসে রয়েছেন কেন? যান তাড়াতাড়ি বাড়িতে অনুষ্ঠান করুন। আপনি আর আপনার সবাই আমার বাড়িতে ভুল বুঝে তাকে মেরেছেন, তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার জীবনটা নষ্ট করে দিয়েছেন। যান, গিয়ে আনন্দ করুন, নাচেন, গান। সেদিন আমি কত করে বললাম আমার ভাইয়াটা নির্দোষ, তোমরা আমার ভাইয়াকে মেরো না। আমার ভাই আমি কিছু করতে পারি না, তোমাদের মার খেতে ওর খুব কষ্ট হচ্ছে, দয়া করে ওকে ছেড়ে দাও। কিন্তু তোমরা আমার একটা কথাও শুনলে না, আর এখন যখন সত্যিটা জানতে পেরেছেন তখন চুপ করে বসে রয়েছেন। বাবা মাথা নিচু করে ফেলল। আর আপনারা দুজন এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? সবার চেয়ে তো আপনাদের বেশি খুশি হওয়ার কথা। আপনাদের চোখে শত্রু মিথ্যা অপবাদ নিয়ে বাড়ি থেকে দূর হয়েছে, ওকে শান্তি মতো মারতে পেরেছেন। তাড়াতাড়ি ভালো ভালো রান্না বান্না করুন। নিধি শুভ আর মায়ের কাছে গিয়ে বলল, নিধি শোন। চুপ, একদম চুপ। আপনাদের আমি বলেছি না আমার নাম ধরে ডাকবেন না। আমার নিষ্পাপ ভাইটাকে যেদিন মেরে রাস্তায় ফেলে রেখে এসেছিলেন সেদিন আপনাদের বোন মরে গিয়েছে। শেষবার মতো বলে দিচ্ছি, আমাকে আর কখনো নাম ধরে ডাকবেন না, না হলে এর ফল ভালো হবে না। বাবা কিছু না বলেই হঠাৎ বসা থেকে উঠে দাঁড়াল আর দরজার দিকে যেতে লাগলো। কোথায় যাচ্ছেন? নিশ্চয়ই অনুষ্ঠান করার জন্য জিনিসপত্র আনতে যাচ্ছেন তাই না? নিধি বাবাকে উদ্দেশ্য করে বলল, না, আমি আমার ছেলেকে খুঁজতে যাচ্ছি। আমি আমার ওই ছেলের কথা বলছি না। তাহলে কার কথা বলেছেন? আমি না, একদম না। সাগর ভাইয়ের নাম আপনি আপনার মুখ দিয়েও বের করবেন না। আপনি সেদিন বলেছেন ওনাকে আপনি রাস্তায় কুড়িয়ে পেয়েছেন, ওনার সাথে এই বাড়ির কোনো সম্পর্ক নেই। আর না আপনার সাথে। উনি শুধু আমার একার ভাই, শুধু আমার একার। শুনেছেন আপনি? বাবা নিধি চিৎকার শুনে কিছু সময় দাঁড়িয়ে গেল, তারপর আবারও বাইরের দিকে হাঁটতে লাগলো। কাকা, সাগরকে খুঁজতে গিয়ে কোনো লাভ হবে না। আরোহী আস্তে আস্তে দাঁড়িয়ে বলল কথাটা। লাভ হবে কি না তা আমি তোমার কাছ থেকে জানতে হবে। আমি সেইবার বলতে চাইনি, আমি বলতে চেয়েছি আপনি সাগরকে খুঁজে পাবেন না। কারণ কারণ সাগর হয়তো এই শহরেই নেই, আর যদি এই শহরে থাকে তাহলে আপনি খুঁজে বের করতে পারবেন না। সাগরের শহরে নেই, কে বলেছে তোমাকে? আমি এতদিন এই শহরের প্রতিটি জায়গায় সাগরকে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আরোহীর কথা শুনে বাবা অসহায়ের মতো দাঁড়িয়ে পড়ল। সাগর কোথায় আছে তা শুধু চারজনই বলতে পারে। তুমি কাদের কথা বলছো? জয় আর ওর বন্ধুরা। আমি ওদের কাছে অনেকবার জিজ্ঞেস করেছি, অনেক মিনতি করেছি, কিন্তু ওরা আমাকে কিছুই বলেনি। আপনি জিজ্ঞেস করলে হয়তো বলতে পারে। বাবা আর এক মুহূর্ত দেরি করলো, তাড়াতাড়ি মোবাইল বের করে ওদের চারজনের বাবাকে ফোন করলো। ওদের সাথে করে নিয়ে আমাদের বাড়িতে এখনই চলে আসতে। কিছু সময়ের মধ্যে জয় এবং বাকি সবাইকে নিয়ে ওদের মা বাবা আমাদের বাড়িতে চলে আসলো। কাকা, আমাদের এখানে ডাকা হয়েছে কেন? জয় সাগর কোথায়? হঠাৎ আপনার সাগরকে প্রয়োজন হলো কেন?
আরে রাজু বুঝছিস না, নিশ্চয়ই উনি আর এইকে সেরা করে আবার নতুন কোনো বুদ্ধি বের করেছে সাগরের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য। কি মেরে বাবা, একটা ছেলেকে এত মার খাইয়ে তারপর না এখন মন ভরে নাই। আরোহী মাথা নিচু করে রয়েছে। জয়, আমি তোমাদের কাছে কিছু জানতে চেয়েছি। আমরাও তার কারণ জানতে চেয়েছি। যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের কারণ বলবেন না, ততক্ষণ পর্যন্ত আমরা বলবো না সাগর কোথায়। জয়, এসব কি হচ্ছে? বড়দের সাথে কি কেউ এইভাবে কথা বলে? তোমাকে কি আমরা এই শিক্ষাই দিয়েছি? বাবা, আমি জানি বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, কিন্তু বড় যদি ওনাদের মতো হয় তাহলে এইভাবেই কথা বলতে হয়। শুনুন কাকা, আপনার কাছে সাগরের মূল্য না থাকতে পারে, কিন্তু আমাদের কাছে আমাদের বন্ধুর অনেক মূল্য আছে। জয়, এইবার আমি সাগরকে মারার জন্য না, বরং সাগরের কাছে ক্ষমা চাওয়ার জন্য ওকে করছি। প্লিজ তুমি বলো না সাগর কোথায় আছে। ক্ষমা? কিসের ক্ষমা? আরে বুঝিস না, হয়তো আমাদের নায়িকা সব সত্যি কথা বলে দিয়েছে। ও, এই ব্যাপার। কাকা, আমি এর আগে বহুবার আরোহীকে বলেছি, আর এখন সেই কথা আপনাদেরকে বলছি। সাগর কোথায় আছে আমরা কেউ জানি না। তোমরা না সেদিন সাগরকে নিয়ে গেলে, তাহলে তোমরা জানো না কিভাবে? জানি না, কারণ সাগর হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছে। তাছাড়া যদি আমরা জানতাম তাহলেও বলতাম না সাগর কোথায় আছে। কেন বলতে না? কেন বলবো? দিনের পর দিন আপনার অত্যাচার সহ্য করতে নাকি আপনার ছেলের হাতে মার খেতে। মার শুভ মুখ কালো হয়ে গেল। জয়, তুমি এসব কি বলছো? সাগরের বাচ্চা সাগরকে কত আদর করতো, আর ওর ভাই তো ওকে চোখে হারায়, আর তুমি কিনা বলছো ওরা সাগরকে বাড়ে অত্যাচার করে? সাগরকে আদর করতো উনি? আর উনি কিনা সাগরকে চোখে হারায়? ওই তোরা শুনছিস কাকা এসব কি বলছে? হ্যাঁ শুনেছি তো। আচ্ছা কাকা, আপনার মাথা কি ঠিক আছে নাকি একেবারে খারাপ হয়ে গিয়েছে? জয়, এসব কি বলছো? আমার মাথা খারাপ হয়েছে মানে? আর তোমার নিবা হাসছো কেন? আপনি যা বললেন তা শোনার পর হাসবো না তো কি করব? আদর কিভাবে করে তাকে আপনার স্ত্রী জানে, আর কাউকে ভালোবাসে চোখে হারায় বা কি করে তাকে আপনার ছেলে শুভ জানে। মানে কি বলতে চাচ্ছ তুমি? আপনি বুঝতে পারছেন না আমি কি বলতে চাচ্ছি? না। সে কি, আপনাকে কেউ কিছু বলে নাই? আপনার স্ত্রী আর আপনার নিজের ছেলে কেউ কিছু বলে নাই? আর নিধি, তুমিও তোমার বাবাকে কিছু বলো নাই? প্রথমে মা ও ভাইয়ের দিকে আর পরে নিধির দিকে অবাক হয়ে তাকিয়ে বলল জয়। বাবা তাকিয়ে দেখলো ওরা তিনজন মাথা নিচু করে রয়েছে, এমন ভাব করেছে যেন কিছুই জানি একটা লোক হচ্ছে। ওরা আমাকে কি বলবে, আর তুমি কিসের কথা বলছো? ঠিক আছে, আমি তাহলে বলি কিসের কথা বলছি। কাকা, আপনি মন দিয়ে শুনুন। তারপর জয় আমার সাথে করা মা আর ভাইয়ের অত্যাচারের কথা এক এক করে বাবাকে বলতে লাগলো। আর এই বলতে লাগলো কেনই বা তারা আমার উপরে এমন অত্যাচার করেছে। বিশেষ করে সেই দিন বিজয়ের জন্য নিজের মাথা ফাটার ঘটনাটা ভালো করে বলল। সবটা শোনার পর বাবা সবচেয়ে বড় ধাক্কাটা খেয়ে সোফায় বসে পড়ল। জয়, তুমি এসব কথা বলছো? হ্যাঁ কাকা, আমি সত্যি বলছি। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার স্ত্রী আর ছেলেকে জিজ্ঞাসা করুন। বাবা ওদের দিকে তাকিয়ে দেখলে ওরা অস্ত্র ভরা নরমে জয়ের দিকে তাকিয়ে রয়েছে। হয়তো এতদিন পর নিধির মাথা ফাটার আসল সত্যিটা শুনে নিজের মনের অপরাধ বোধটা জেগে উঠেছে। পরপর দুটো বড় বড় সত্যি কথা শুনে বাবার শরীরে চলার মতো শক্তি আর নেই। তবুও বাবা আস্তে আস্তে ভাই আর মায়ের দিকে এগিয়ে গেল। তারপর যা করলো তা হয়তো সেখানে কেউ ভাবতেই পারেনি যে বাবা এমন কিছু একটা করবে। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বাবা কোনো রকম ভাবে হাঁটতে হাঁটতে মা আর ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালো। তারা দুজন প্রায় কাছাকাছি দাঁড়িয়েছিল। শুভ, জয় যা বললো তা কি সত্যি? শুভ তো কিছুই বলছে না, তাহলে তুমি বলো জয়, যা বললো তা সত্যি কিনা? মাকে উদ্দেশ্য করে কথাটা বলল। আমি তোমাদের কিছু একটা জিজ্ঞেস করেছি। আসলে আসলে ঠাস ঠাস করে শব্দ হলো। বাবা ভাইয়ার গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল। আমি এত আসলে নকলে শুনতে চাইনি, আমি শুধু হ্যাঁ বা নাতে উত্তর জানতে চেয়েছি। দয়া করে তুমি ওকে মেরো না। ঠিক আছে, মারবো না, তাহলে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আসলে হয়েছে নাকি, সেদিন যখন বাগানে উঠানে গিয়ে দেখলাম নিধির মাথা ফেটে রয়েছে আর নিধি কান্না করছে, তার উপর সাগরও আশেপাশে কোথাও নেই, তাই তাই কি আমি তোমার কাছে এত কিছু জানতে চেয়েছি?
আমি তো শুধু জানতে চেয়েছি জয় যা যা বললো সবকিছু সত্যি কি না। সেই দিন ওই দৃশ্য দেখে আমার সাগরের উপর অনেক রাগ হয়েছিল। ভেবেছিলাম বাড়ি ফিরেই আমি সাগরকে এর শাস্তি দেবো, কিন্তু আমার আগে শুভ বাড়িতে এসে সাগরকে মারতে শুরু করে। সেই দিনের পর থেকে সাগরের উপর একটা চাপার রাগ জমে গিয়েছিল। তাই এরপর থেকে শুভ যখনই অকারণে কারণে সাগরকে মারত, তখন আমি আর কিছু বলতাম না। মা একটা দুম করেই সবকিছু বলে ফেলল। ঠাস ঠাস রাবণ শব্দ। মা কথা বলা বন্ধ করার সাথে সাথে বাবা মায়ের বলে দুইটা থাপ্পড় বসিয়ে দিল। ছি, তুমি মা? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তোমার মতো একটা মেয়েকে আমি আমার স্ত্রী করে ঘরে এনেছিলাম। ছি। নিশ্চয়। মা মাথা নিচু করে রয়েছে। আর শুভ শেষ পর্যন্ত তুইও তোর মায়ের পথে হাঁটলি। অবশ্যই তোকেই কিংবা দোষ দিব কেন? ছোট থেকে নিজের চোখের সামনে সাগরের উপর অত্যাচার হতে দেখে এসেছিস। একসময় নিজে না চাইতেও ওর উপর অত্যাচার করে ফেলেছিস। আসলে কি জানিস? শুভ মাথা নিচু করে রয়েছে। নিধি, আমি না হয় এই বিষয়ে কিছু জানতাম না, কিন্তু তুই তো সবটা জানতি। তুই কি পারতি না আমাকে একবার সবকিছু জানাতে? আপনাকে সবকিছু জানিয়ে কি লাভটাই হতো একটু বলবেন? কেন আমি ওদের আটকাতাম, ওদের বারণ করতাম যাতে সাগরকে না মারে? আপনার কি মনে হয় ওনারা আপনার কথা শুনতো? মুখের কথা না শুনলে বেড়ে শোনাতাম। তার ফল কি হতো জানেন? আপনি 2 দিন বাড়িতে থেকে যখন 1 সপ্তাহের জন্য বাইরে চলে যেতেন, তখন শুরু হতো আমার নির্দোষ ভাইয়ের উপর ওদের দ্বিগুণ অত্যাচার। শুনলেন না? একবার ভাইয়া আপনার স্ত্রীর কর্মকাণ্ড আপনাকে বলার ফলে ভাইয়াকে একদিন না খেয়ে থাকতে হয়েছিল। তার সাথে তো মার আছেই। আর এইবার তো আপনার স্ত্রীর সাথে আপনার এই গুন্ডার ছেলেও যুক্ত ছিল। ভাইয়া যদি আপনাকে সবকিছু বলে দিত, তাহলে আপনার কি মনে হয় ওরা ওকে জীবিত ছেড়ে দিত? এমনিতেই ওদের অত্যাচারে ভাইয়ার জীবন পিছিয়ে গিয়েছিল। আর আপনাকে বললে তো নিশ্চয়ই ওরা ভাইয়াকে মেরে আত্মহত্যার রূপ দিয়ে দিত। তারপরেও আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া আমার কাছ থেকে কথা নিয়েছিল, তাই আপনাকে বলতে পারি নাই। আমাকে এইসব না বলে ভালো করেছিস। সত্যি বলছি, আমাকে না বলে তুই অনেক ভালো করেছিস। নাহলে সত্যি ওরা আমার ছেলেটাকে মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যার রূপ দিয়ে দিত। আসলে দোষ তোর না, আর ওদেরও না, দোষ আমার নিজের। আমি সবসময় নিজের ব্যবসা নিয়ে বাহিরে থেকেছি। ভেবেছি আমার ঘরে আমার স্ত্রী তো আছেই, ও নিশ্চয়ই আমার সন্তানদের দেখে রাখবে, তাদের ভালো শিক্ষা দিবে। তাই আমি আর তেমন নিজের ঘরে নিজের সন্তানদের দেখিনি, যার ফলস্বরূপ আজকে আমাকে এই দিনটি দেখতে হচ্ছে। বাবা কান্না করতে করতে সোফায় গিয়ে বসলো। আমি সবসময় জানতে চেয়েছি ওরা ভাইয়াকে এমন ভাবে মারে কেন? কেনই বা ভাইয়াকে মা এত অবহেলা করে? এই 2টা প্রশ্নের উত্তর সবসময় খুঁজতে চেষ্টা করেছি, কিন্তু আজকে জানতে পারলাম আমি নিজেই আমার ভাইয়ার এত কষ্টের কারণ। আমার জন্যই আমার ভাইয়া এতগুলো বছর পশুর মতো মার খেয়েছি। ভাইয়া হয়তো জানতো আমি এই কথাগুলো জানলে কষ্ট পাবো, তাই কোনোদিন আমাকে জানতেও দেয়নি। নিধি কান্না করতে করতে ঘরে চলে। জয়, বাবার দয়া করে বলো না আমার ছেলেটা কোথায়? ওকে মেরে আমি যে পাপ করেছি, তারপর ওর সামনে যাওয়ার মুখ আমার নেই। কিন্তু এই বাবার মনকে বোঝায় কি করে বলো? ও যে তার সন্তানের জন্য কাঁদছে। জয় নিশ্চুপ। জানি তোমরা ভাবছো যাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছি আবার বেড়ে রাস্তায় ফেলে রেখেছিলাম, তাকে কেন বারবার ছেড়ে ছেড়ে বলছি। কিন্তু কি করব বলো? এত বছর তো আমি ওকে লালন পালন করেছি। সে অন্য কথা যে আমি ওর জন্য কিছু করতে পারি নাই, আমার জন্য ওকে দুঃখ সহ্য করতে হয়েছে। কিন্তু তাও তোকে অন্তত ভাত খাইয়ে বাঁচিয়ে রেখেছিলাম। প্লিজ বাবা, বলো না সাগর কোথায়? কাকা, আমরা সাগরের খোঁজ জানি না। বাবা, তোমরা অন্তত আমার কাছে মিথ্যা কথা বলো না। আমার চারপাশের মানুষ আমাকে এত মিথ্যা কথা বলছে যে এখন আর আমার মিথ্যা কথা শোনার মতো শক্তি নেই। তোমরা যদি চাও, আমি তোমাদের বন্ধুর সামনে যাব না, দূর থেকে সাগরকে এক নজর দেখে চলে আসবো। তবুও বাবা, একবার বলো না সাগর কোথায় আছে? আমরা সত্যি বলছি, আমরা সাগরের ঠিকানা জানি না। বুঝেছি, তোমরা আমার কথা এখনো বিশ্বাস করছো না। আমি তোমাদের 4 জনের সামনে হাত জোর করছি, তোমরা আমাকে তোমার বন্ধুকে
বাড়ার যে কোনো শাস্তি দাও, আমি মাথা পেতে নিই। তবু অন্তত আমাকে আমার ছেলেটাকে এক নজর দেখতে দাও। আমি কথা দিচ্ছি, ওকে আমি এক নজর দেখেই চলে আসবো। বাবা, জয় এবং বাকিদের সামনে হাত জোর করে কান্না করে দিল। কাকা, আপনি এসব কি করছেন? প্লিজ কাকা, আমাদের সামনে হাত জোর করিয়েন না, এতে আমাদের গুনাহ হবে। বিশ্বাস করুন কাকা, আমরা সত্যি বলছি, আমরা জানি না সাগর কোথায় আছে, কেমন আছে। আপনার যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে এই চিঠিটা পড়ুন। সাগর আমাদের জন্য এই চিঠিটা লিখে সেই দিন রাতে চলে গিয়েছে। জয় বাবাকে সেই চিঠিটা দিল। বাবার চিঠিটা পড়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, সাগর, বাবা তুই কোথায় চলে গেলি? আমাকে কি একবার তোর কাছে বাপ চাইবার সুযোগটাও দিবি না? আমি তোর উপর বিশ্বাস না করে তোকে বেড়ে যে ভুল করেছি তার শাস্তি দয়া করে আমাকে এইভাবে দিস না। তুই যেখানেই আছিস না কেন, দয়া করে ফিরে আয়, দয়া করে তুই ফিরে আয়। বাবা কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে গেল। বাবার এমন কান্না দেখে সেখানে উপস্থিত সবার চোখে জল চলে আসলো। কিছু সময় পর জয়ের বাবা আমার পালিত বাবাকে বলল, চেয়ারম্যান সাহেব, আমরা তাহলে এখন আসি। জয় যদি সাগরের কোনো খোঁজ জানতে পারে তাহলে আমরা নিশ্চয়ই আপনাকে জানাবো। বাবা নিশ্চয়। তারপর একে একে জয়, রাজু, রিয়াজ, সিয়াম আর ওদের মা বাবা চলে গেল। তারপর আরোহীর মা বাবা বাবার সামনে গেল। আপনি দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আমরা না জেনে আপনার ছেলের উপর বদনাম দিয়েছি, শুধু শুধু তাকে সমাজের সবার সামনে অপমান করেছি। আপনারা আপনার ছেলের হাতে ওকে মার খাইয়েছি। জানি আমাদের মেয়ের কথা শুনে আমরা যা করেছি তা ক্ষমার যোগ্য নয়, তারপরেও সম্ভব হলে আমাদের ক্ষমা করে দিন। আরোহীর মা বাবা কথাটা শেষ করে দরজার দিকে হাঁটতে লাগলো। আমার পালিত বাবা এখনো নির্বাক হয়ে দরজার দিকে তাকিয়ে রয়েছে। আরোহী তার মা বাবাকে চলে যেতে দেখে দৌড়ে তাদের কাছে গেল আর বলল, মা, বাবা, তোমরা আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? চলো, আমিও তোমাদের সাথে যাব। এই কথার উত্তরে আরোহীর বাবা আরোহীকে যা বললো তা শুনে আরোহীর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। হয়তো আমার সাথে আরোহী যা করেছে তারই যোগ্য ফল এই শাস্তি। তুই আমাদের সাথে কোথায় যাবি? কেন? বাড়িতে। কোন বাড়িতে? কোন বাড়িতে মানে? আমাদের বাড়িতে। আমার বাড়িতে আজকে থেকে তোর কোনো জায়গা নেই। বাবা! তোকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমাকে আর বাবা ডাকবি না। মা, তুমি দেখো না বাবা কি সব বলছে। তুমি অন্তত বাবাকে আটকাও। তোর বাবা ভুল কিছু বলেছে না, তাই ওনাকে আটকানোর কোনো প্রশ্নই ওঠে না। তুমি বাবার কথায় সায় দিচ্ছ? হ্যাঁ, তাহলে আমি কোথায় যাব? কোথায় থাকবো? আর কি বা করবো? সাগরের উপর এত নির্মম প্রতিশোধ নেওয়ার আগে কি আমাদের জিজ্ঞেস করেছিলি যে এখন আমাদের জিজ্ঞেস করছিস? আরোহী মাথা নিচু করে কান্না করছে। যদি আগে জানতাম তুই বড় হয়ে এত খারাপ হয়ে যাবি তাহলে তোকে আমি আমার পেটে থাকতেই মেরে ফেলতাম। মা প্লিজ, এভাবে বলো না। তুই যা করেছিস তারপর তোকে এর চেয়ে আরো বেশি কঠিন কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখনো তোর উপর আমার মাতৃত্বের টানটা রয়ে গেছে, তাই বলতে পারছি না। আর কত সময় এখানে দাঁড়িয়ে থাকবে? চলো, বাড়িতে ফিরতে হবে। হ্যাঁ চল। আরোহীর মা রওনা দেয়। বাবা, আমি তোমার পায়ে ধরছি, দয়া করে আমাকে ছেড়ে চলে যেও না। আমাকে তোমাদের সাথে বাড়িতে নিয়ে চলো প্লিজ। বাবা, আমার উপর একটু দয়া করো প্লিজ। বাবা প্লিজ। আরোহী তার বাবার পায়ে রইল। আরোহী, আমার পা ছাড়। না বাবা, তুমি আমাকে যে পর্যন্ত বাড়িতে নিয়ে যেতে রাজি হবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না। চুপ। আরোহীর বাবা আরোহীকে লাথি দিয়ে সরিয়ে দিল। একবার পা ছাড়তে বলেছি, তোমার কানে ঢুকছে না? বাবা, বাবা। চুপ, একদম চুপ। বলেছি না তুই আর কখনো আমাকে বাবা বলে ডাকবি না। আজকে তোর জন্য আমি একটা নির্দোষ ছেলে আর একটা পরিবারকে আমি কষ্ট দিয়েছি। যতদিন না তারা আমাকে ক্ষমা করেছে, আমিও ততদিন তোকে আমার বাড়িতে জায়গা দিব না। কথাটা বলে আরোহীর বাবা আরোহীর মাকে নিয়ে হনহন করে বাড়ি থেকে বের হয়ে গেল। তারা বের হয়ে যাওয়ার পর আরোহী তাদের যাওয়ার দিকে তাকিয়ে চিৎকার করে কান্না করে উঠল। আবার বাড়িতে আরোহীর কান্নার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। বাবা নির্বাক হয়ে সোফায় বসে রয়েছে। মা আর ভাই অনুশোচনায় ভুগছে, কারণ আরোহী যে অপরাধ করেছে তার চেয়ে তারা সেই দিন আমাকে ভুল বুঝে আরো বেশি অপরাধ করেছে। আরোহীর মিথ্যা অপবাদে আমি শুধু সমাজের মানুষের সামনে অপমানিত হয়েছি, আর বাবা ও ভাইয়ের হাতে মাত্র এক বিকেল মার খেয়েছে। কিন্তু মা আর ভাই আমাকে ভুল বুঝে দীর্ঘ 13টা বছর আমাকে মেরেছে। তাই ওনাদের অপরাধের কাছে আরোহীর অপরাধ কিছুই না। আরোহী কিছু সময় সেখানে বসে কান্না করার পর নিজের হাত দিয়ে কোনো রকমের চোখ মুছে বাবার পায়ের কাছে গিয়ে বাবার পা ধরে বলল, জানি আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না, তবু আমি আপনার আপনার পরিবারের সবার কাছে ক্ষমা চাচ্ছি। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিয়েন। আমি এখন আসি।
আরোহী বাবার কাছে ক্ষমা চেয়ে আস্তে আস্তে হেঁটে বাড়ির বাইরে চলে গেল। বাইরে চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। আরোহী সেই অন্ধকারের মাঝেই হাঁটতে হাঁটতে চলে গেল। বাবা এখনো চুপ করে বসে রয়েছে আর ভাবছে, এতগুলো বছর ধরে আমার এই নাকের নিচে এত কিছু হয়ে গেল, আর আমি কিনা কিছুই দেখতে পারলাম না। কেমন বাবা আমি? আমার মতো খারাপ বাবা হয়তো এই পৃথিবীতে আর একটাও পাওয়া যাবে না। বাবা এইসব ভাবছে আর নিজেকে বারবার দোষারোপ করছে। অন্যদিকে আরোহী বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর মা আর ভাইয়াও সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। তারা সেখান থেকে মায়ের ঘরে চলে গেল। তারা মায়ের ঘরে যাওয়ার পর মা বিছানায় বসলো আর ভাইয়া মায়ের কোলে মাথা রেখে চোখের জল ছেড়ে দিল। অনেক কষ্টে তারা এতটা সময় না কেঁদে কাটিয়েছে, কিন্তু তাদের মধ্যে এখন আর কান্না আটকানোর শক্তি নেই। ভাইয়া কান্না করতে লাগলো আর বলতে লাগলো, মা, এতদিন তাহলে আমরা ওকে ভুল বুঝেছিলাম। আমরা ওর সাথে এমন করতে কি করে পারলাম? ছেলেটা তোকে সেই দিন কতবার করে সত্যিটা বলার চেষ্টা করেছিল, কিন্তু তুইও একটা কথাও শুনিসনি। সেই দিন যদি ওর কথাটা শুনতি, তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। মা, আমি অনেক অনেক খারাপ, তাই না? যেখানে ওকে সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখার কথা ছিল, সেখানে আমি কিনা প্রতিনিয়ত ওকে কষ্ট দিয়ে গিয়েছি। আমি এতটা নিষ্ঠুর হতে কি করে পারলাম? সব দোষ তোর না রে, সব দোষ আমার। ছোট থেকে তোর চোখের সামনে আমি ওকে বিনা কারণে মেরে এসেছি, তাই তুই এমন হয়ে গিয়েছিলি। শুভ কান্না করছে। আর যখন আমি ওর উপর অত্যাচার করা ছেড়ে দিয়ে ওকে একটু ভালোবাসতে শুরু করলাম, তখন সেই ঘটনাটা ঘটলো আর আমি আবার পরিবর্তন হয়ে গেলাম। মা, আমরা যদি ওর কাছে ক্ষমা চাই, তাহলে ও কি আমাদের ক্ষমা করে? ওর সাথে আমরা যা করেছি, তারপরে ওর সামনে যাওয়ার মুখ আমাদের নেই, আর ক্ষমা চাওয়া তো দূরের কথা। কিন্তু মা, ওর কাছে ক্ষমা না চাইলে যে এই অপরাধবোধ আমাকে তিলে তিলে শেষ করে দিবে। তুই অবশ্য ঠিক বলেছিস। ওর কাছে যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবো, ততদিন পর্যন্ত নিজেদের কাছে অপরাধী হয়ে থাকবো। আর এই অপরাধ বোধ না দিবে আমাদের শান্তিতে ঘুমাতে, আর না দেবে শান্তিতে মরতে। শুভ তখনও কান্না করছে। কারোর কাছে ক্ষমা চাইতে হলে তাকে কাছে পেতে হয় বা তার কাছে যেতে হয়, কিন্তু আমরা তো জানি না ও এখন কোথায় আছে, কেমন আছে। মা, তুমি চিন্তা করো না। কালকে থেকে আমি সম্পূর্ণ শহরে সাগরকে খুঁজতে শুরু করে দিব। তারপর ওকে বের করে ওর কাছে ক্ষমা চাইবো। তুই যদি ওকে খুঁজে পাস, তাহলে একবারের জন্য হলে বাড়িতে নিয়ে আসিস। আমিও আমার অপরাধের জন্য ওর কাছে ক্ষমা চেয়ে নেব। কথাটা শেষ করে দুজন আবার কান্নায় ভেঙে পড়ে। দেখতে দেখতে কিছু সময় চলে গেল। এদিকে আরোহী বাড়ি থেকে বের হওয়ার পর অন্ধকারের মধ্যে একটা ব্রিজের কাছে চলে গিয়েছে। আরোহী ব্রিজের কাছে গিয়ে ব্রিজের নিচে জলের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি যা করেছি তারপরে হয়তো আমার বেঁচে থাকার অধিকার নেই, আর আমি চাইও না বেঁচে থাকতে, কিন্তু তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমাকে এরপর থেকে বেঁচে থাকতে হবে। জানি মানুষ যখন জানতে পারবে সব দোষ আমার ছিল, তখন সবাই আমাকে অনেক খারাপ খারাপ কথা বলবে। অবশ্য আমার এসব কথা প্রাপ্য। চাইলে আমি এখন এখান থেকে ঝাঁপ দিয়ে মরে যেতে পারি, কিন্তু কি বলতো, আমি তোর বাবার উপর আর অন্যায় করতে পারবো না আর ওকে কষ্ট দিতে। এমনিতে ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, এরপর যদি ওকে না জানিয়ে তোকে মেরে ফেলি, তাহলে ও কেন, স্বয়ং ঈশ্বর আমাকে কোনো দিন ক্ষমা করবে না। আরোহী এইসব কথা বলতে বলতে কান্না করে দিল। এইদিকে কিছু সময় যাওয়ার পর আমার পালিত বাবা, আমার পালিত মা আর শুভ ভাইয়া রুমের সামনে গিয়ে দাঁড়ালো। বাবা, তুমি এখানে? তোমাকে কিছু বলার ছিল। কি বলবে? তুমি তাড়াতাড়ি গিয়ে আরোহী মেয়েটাকে খুঁজে বাড়িতে নিয়ে আসো। আমি ওকে আনতে যেতাম, কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পর আমার শরীরে ওকে খোঁজার আর শক্তি নেই। শুভ মাথা নিচু করে রয়েছে। এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি ওই মেয়েকে এই বাড়িতে জায়গা দিবে? হ্যাঁ দেব। কিন্তু কেন? তোমরা সাগরের সাথে এতগুলো বছর ধরে এত কিছু করেছো, তা জানার পরেও যখন তোমাদের এই বাড়িতে থেকে বের করে দেই নাই, তাহলে এই মেয়েটাকে বের করে দিব কেন? ওর ভুল তো তোমাদের কাছে সামান্য। মাও মাথা নিচু করে রয়েছে। তাছাড়া ওই মেয়ের পেটে আমার সাগরের সন্তান রয়েছে। সাগরকে আর কোনোদিন কাছে পাবো কিনা জানি না, কিন্তু ওর সন্তান কাছে থাকবে এই নিয়ে আমি খুশি। মা নিশ্চুপ। তুমি কি ওকে খুঁজতে যাবে নাকি আমার যেতে হবে? না না, আমি যাচ্ছি। শুভ তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে আরোহীকে খুঁজে বাড়িতে নিয়ে আসলো। এই বাড়ির সবাই সমান অপরাধী, আর আরোহীর পেটে আমার সন্তান আছে।
তাই আরোহীকে অপমান, অবহেলা আর অত্যাচার করার পরিবর্তে সবসময় আদর করতে শুরু করে। আরোহী এই বাড়িতে আসায় নিধির আরো বেশি করে সমস্যা হতে লাগলো। এমনিতেই এই বাড়িতে যারা ছিল তাদের নিধি দেখতে পারে না, তার উপর আরো একটা এসে জুটেছে। আর আরোহীর জন্যই আমি বাড়ি ছাড়া হয়েছি। দেখি নিধি সবসময় আরোহীর সাথে রাগারাগি করতে থাকে, আর আরোহীও সবকিছু মাথা পেতে শোনে। এদিকে আমার জীবনে কি কি হচ্ছে তা পরের পার্টি জানতে পারবে। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এইদিকে তনুশ্রীর সাথে সারাদিন কাটিয়ে আমার দিন ভালো মতোই কাটছিল। তনুশ্রী স্কুলের সময়টা বাদ দিয়ে বাকি সবটা সময় আমার সাথেই থাকতো। আমার হাতে খাবার খেত, আমার পাশে ঘুমতো, আমার সাথে খেলতো। মোট কথা কয়েকদিনের মধ্যেই আমার আরেক পৃথিবী তনুশ্রী হয়ে উঠেছিল। তনুশ্রী পাগলামিতে আমি আমার দুঃখ প্রায় ভুলে গিয়েছিলাম। আমার দুঃখগুলো মনে পড়লো একদিন রাতে নতুন মা বাবাকে কথা বলতে দেখে। আমি দেখলাম তারা কি নিয়ে জানি ড্রয়িং রুমে কথা বলছে, তাই আমি তাদের কাছে গেলাম, বললাম, তোমরা কি নিয়ে কথা বলছো? আমরা তোকে নিয়ে কথা বলছি। আমাকে নিয়ে? হ্যাঁ, তোকে নিয়ে। তা কি কথা বলছিলে? বলছিলাম তুই এভাবে আর কতদিন থাকবি? এখানে এসে উঠেছিস, আর কম দিন তো হলো না। ও হ্যাঁ, তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম যে আমাকে কিছু একটা করতে হবে। বাবার কথাগুলো কেন জানি বুকের ভিতরে তীরের মতো ঢুকলো। আমি যে কথাগুলো ভুলে যাওয়ার চেষ্টা করছিলাম, হঠাৎ করে সেই সব আবারও মনে পড়ে গেল আমি এতিম। এত বছর যে বাড়িতে থাকতাম সেই বাড়িতে আমি বোঝা হয়ে গিয়েছিলাম, তাই আমাকে বের করে দিয়েছে। আর এখন এই বাড়িতে এসে এদের ঘাড়ে এসে বসে বসে খাচ্ছি, এদের উপরে বোঝা হয়ে যাচ্ছে। কথাগুলো ভাবতে আমার চোখ ছলছল করে উঠল। আমি চাপা কাঁদলে আমার গলা জড়িয়ে ধরল, যার ফলে আমার কথা বলতে কষ্ট হচ্ছিল। কিন্তু আমি কোনো রকম ভাবে কথা বলছি আর আমার কান্নাটা আটকাচ্ছি। মা হয়তো বুঝতে পেরেছে আমি বাবার কথা শুনে কষ্ট পেয়েছি, তাই মা আমার পাশে এসে বসে আমাকে বলল, দেখো ছেলের কাণ্ড। আরে বোকা, আমরা কি তোকে কাজ করতে বলেছি নাকি? তাহলে আমি কান্নার কারণে আমার গলা দিয়ে কথা বের হচ্ছে না। আরে বোকা, আমরা তোর পড়ালেখা নিয়ে কথা বলছিলাম। এইভাবে আর কতদিন বাড়িতে বসে থাকবি? এবার তো আবার পড়ালেখা শুরু কর। আমি কি বলবো আর কিছুই ভেবে পাচ্ছি না। আর তুই কিনা ভাবলি তোর ওই মা বাবার মতো আমরাও তোকে আমাদের ঘাড়ের বোঝা ভাবি, আর তাই তোকে কাজ করে খেতে বলছি। আমার এত বড় ব্যবসা, এত টাকা পয়সা তো তোর, আর অনশীঘ্রই, তাহলে আমরা তোকে কাজ করে খেতে বলবো কেন বলতো? না না, আমি ওইসব ভাবছিলাম না। হয়েছে হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। আমরা জানি তুই কি ভাবছিলি আর কি না। না মানে আসলে থাক, আর তোর আসলে নকলে বলতে হবে না। এখন বল, আগে পড়ালেখা করার ইচ্ছা আছে নাকি? আছে, কিন্তু কিন্তু কি? কিন্তু আমার সব কাগজপত্র তো ওইখানে রয়েছে। তাহলে একদিন ওইখানে গিয়ে সবকিছু নিয়ে আয়। না, আমি আর সেখানে যাব না। সে না হয় না গেলি। কিন্তু ও না গেলে ওর কাগজপত্র আনবে কি করে? আচ্ছা সাগর, ওইখানে কি এমন কেউ নেই যারা তোর কাগজপত্র উঠিয়ে তোকে পাঠিয়ে দিতে পারবে? চারটা বন্ধু আছে, কিন্তু কিন্তু কি? কিন্তু ওদের সাথে আমি যোগাযোগ করতে পারবো না। কেন? ওদের সাথে আমি যোগাযোগ করলে ওরা নির্ঘাত আমার ঠিকানা জানতে চাইবে আর আমাকে এখান থেকে নিয়ে যাবে। তবুও আমি ওদের সাথে যোগাযোগ করতে পারবো না। আরে পাগল ছেলে, তুই যদি যোগাযোগ না করিস তাহলে আবার পড়ালেখা শুরু করবি কি করে? সে তোমরা যাই বলো না কেন, আমি ওদের সাথে যোগাযোগ করতে পারবো না। কথাটা বলে আমি সেখান থেকে চলে আসলাম, কারণ সেখানে থাকলে ওনারা যে করেই হোক আমাকে রাজি করিয়ে দিত। যা, ছেলেটা দেখে চলে গেল। চলে গেলে তো হবে না, ওকে পড়তে হলে তো আর আগের কলেজের কাগজপত্রগুলো আনতে হবে। হ্যাঁ, কিন্তু ও তো বুঝছে না। বুঝছে না যখন, তাহলে ওকে বুঝাও। আচ্ছা দেখি কি করতে পারি। তারপর থেকে শুরু হলো আমাকে বোঝানো। সকালে, বিকেলে, রাতে, 3 বেলা যেভাবে পারছে আমাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আমি কিছুতেই বুঝছি না, বা বলতে পারেন ইচ্ছে করে বুঝতে চাচ্ছি না। তো এইভাবে কিছুদিন দ্বারা দুজন আমাকে পাড়া করে বুঝিয়ে যখন দেখলো তারা উভয়ই ব্যর্থ, তখন আবার একদিন রাতে দুজনে মিলে আমাকে ধরল। সাগর, বস এখানে। কেন, কিছু বলবো নাকি? আমি বুঝতে বললাম। হ্যাঁ। কি বলো? তোর সমস্যা কি বলতো? আমার তো কোনো সমস্যা নেই। তাহলে তোর বন্ধুদের কল করে কাগজপত্র আনছিস না কেন? সত্যি বলবো? অবশ্যই সত্যি বলবে। আসলে তোমরা জানোই তো আমি শহর ছাড়ার আগে আমার বন্ধুর টাকা চুরি করে এসেছি, তাই আর কি।
ওদের সাথে কথা বলতে লজ্জা লাগছে। আরে পাগল, এতে লজ্জা পাওয়ার কি আছে? বন্ধুর টাকাই তো নিয়ে এসেছিস, আমার কাছ থেকে না হয় সেই টাকা নিয়ে ওকে ফেরত দিয়ে দিস। না, আমি তোমার টাকা নিতে পারবো না। কেন? আমি চাই আমার ঋণ আমি নিজের টাকা দিয়েই শোধ করব। আচ্ছা, সে না হয় করিস, কিন্তু ওদের কালকে কল করে কাগজপত্র চেয়ে নিস। কিন্তু আমার কাছে যে মোবাইল নেই। কালকে দুপুরে তোর মা আর বোনের সাথে মার্কেটে গিয়ে একটা মোবাইল, সিম, মেমোরি, মোট কথা যা যা লাগবে সব কিনে আনিস। শুধু শুধু এত টাকা খরচ করার কোনো দরকার আছে কি? শুধু শুধু কথাই, বর্তমানে সময়ে সবার একটা মোবাইল থাকা দরকার। তাছাড়া তুই কলেজে নতুন করে ভর্তি হলে তোর একটা তো মোবাইল ফোন লাগবেই। কিন্তু তুই সবসময় এত কিন্তু করিস কেন বলতো? আমি এরপর থেকে আর তোর মুখ থেকে কিন্তু শুনতে চাই না, মনে থাকবে তো? হ্যাঁ। আর হ্যাঁ, কালকে মোবাইল কিনে আসার সময় তনুশ্রীর জন্য ওর পছন্দের কতগুলো খেলনা কিনে আনিস। অনেকদিন ধরে ওর নতুন খেলনা কেনা হয় না। আচ্ছা। তারপর বাবা চলে গেল। পরদিন আমি, মা আর তনুশ্রী মার্কেটে গিয়ে আমার মোবাইল আর তনুশ্রী খেলনা কিনে আনলাম। বলে রাখা ভালো, ওইদিকে ততদিনে আগে যা বললাম সেসব ঘটনা ঘটে গিয়েছে। আমি বাড়িতে এসে মোবাইলে সিম লাগিয়ে বিকালের দিকে জয়কে ফোন দিলাম। জয়ের নাম্বার আমার মুখস্থ ছিল, তাই ফোন দিতে সমস্যা হলো না। এইদিকে বিকালে জয়, রাজশ্রী, আমার রিয়াদ মন খারাপ করে মাঠের এক কোণায় বসে রয়েছে, আমার সাথে কথা বলছে। জয়, কি থেকে কি হয়ে গেল, তাই না রে? হ্যাঁ, কেউ কি ভাবছিল অল্প কিছুদিনের মধ্যে এত কিছু হয়ে যাবে? জয় মোবাইলে কল আসলো। জয় অপরিচিত নাম্বার দেখে কেটে দিল। কে যেন ফোন করেছে। অপরিচিত নাম্বার। ও, আবারও জয় কেটে দিল। আবার কে দিল? ওই আগের নাম্বারই। না, এই লোকটাকে নিয়ে আর পারি না। দেখছি আমি কল কেটে দিচ্ছি, তারপরেও বারবার কল দিচ্ছে। বারবার যখন কল দিচ্ছে তাহলে ধরে দেখ না কে। এই, আপনার সমস্যা কি বলুন তো? দেখছেন অপরিচিত নাম্বার, দেখে বারবার কল কেটে দিচ্ছি, তারপরেও বারবার ফোন দিয়ে বিরক্ত করছেন কেন? কল ধরে কি কেউ অপরিচিত মানুষের সাথে এইভাবে কথা বলে? এই, আপনি কে বলুন তো, যে আমাকে জ্ঞান দিতে এসেছেন? জয় বিরক্ত ভাবে এখনো কাটেনি, তাই আমার কণ্ঠ বুঝতে পারিনি। বাহ, কয়েক মাস পেরোতে না পেরোতে তোরা দেখে আমাকে ভুলে গেলি। আমার কণ্ঠ শুনে আর চিনতে পারছিস না যে আমি কে? জয় এখন আমার কণ্ঠ ভালো করে শুনলো, আর তারপর কাপড় কণ্ঠে বলল, তুই সাগর না? হ্যাঁ রে, আমি সাগর। সত্যি তুই সাগর? হ্যাঁ রে গাধা, সত্যি আমি সাগর। জয়, সাগর আসলো কোথা থেকে? আর তুই কার সাথে কথা বলছিস? সাগর আমাকে ফোন দিয়েছে, আমি সাগরের সাথে কথা বলছি। তুই সত্যি বলছিস সাগর সত্যি তোকে ফোন দিয়েছে? হ্যাঁ, আমি সত্যি বলছি। দাঁড়া, লাউড স্পিকার দিচ্ছি। সাগর, সত্যি এটা তুই? হ্যাঁ, সত্যি এইটা আমি। সাগর, তুই এখন কোথায় আসিস? কেমন আসিস? সাগর, তুই মোবাইল পেলি কোথায়? এইটা কার মোবাইল দিয়ে কথা বলছিস? ওরা এইভাবে একের পর এক প্রশ্ন করতে লাগলো আমাকে। আরে আস্তে আস্তে, একসাথে এত প্রশ্ন করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দেবো? এক এক করে সব প্রশ্নের উত্তর দে। আচ্ছা ঠিক আছে, শোন। আমি যেখানে আছি ভালো আছি, সুখে আছি, আর এটা আমার ফোন। কিন্তু তুই কোথায় আছিস? ঠিকানা বলতে পারবো না। কেন? তুই কি ভাবিস আমরা তোর কথা কাউকে বলে দিব? আমাদের উপর কি তোর বিশ্বাস নেই? তোদের ওপর আমার পুরো বিষয় আছে, কিন্তু আমি চাই না আমার ঠিকানা খোঁজা হোক, তাই বলতে চাচ্ছি না। সে না হয় না বললি, কিন্তু আমাদের সাথে যোগাযোগ করা বন্ধ করিস না। তোকে বলে বোঝাতে পারবো না তোর জন্য আমরা কত চিন্তায় ছিলাম। বলতে হবে না, আমি জানি তোরা আমাকে নিয়ে চিন্তায় ছিলি। শোন, তোদের একটা কথা দিতে হবে। কি কথা? আমি যে তোদের সাথে যোগাযোগ করছি তা তোরা চারজন কাউকেই বলতে পারবি না। তোর পরিবারের মানুষকে, এমনকি নিদিকেও না। কাউকে মানে? কাউকে না। তোর পরিবারের মানুষকে বলতে না করলি বুঝতে পারলাম, কিন্তু নিদিকে বলতে না করলি কেন? কারণ ও যদি একবার জানতে পারে আমি তোদের সাথে কথা বলি, তাহলে তোদের কাছ থেকে আমার নম্বরটা নিয়ে আমার সাথে কথা বলে হয় আমাকে ওই শহরে ফিরে আনবে, নাহলে কোনো একভাবে আমার কাছে চলে আসবে। আমি চিনি ওকে। তুই যখন বলছিস তখন আমরা কাউকে বলবো না। সাগর, জানিস এখানে কত কিছু হয়েছে? আরোহী ওখানেই থেমে যা।
ওই মেয়ের কথা যদি কখনো আমার সামনে বলিস তাহলে আমি তোদের সাথে কথা বলাই বন্ধ করে দেবো। ঠিক আছে, আর কখনো বলবো না। শোন, তোদের আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? কলেজ থেকে আমার কাগজপত্র উঠিয়ে আমার দেওয়া ঠিকানায় ফ্লেক্স করে পাঠিয়ে দিবি। তুই কি আবার পড়ালেখা শুরু করবি? হ্যাঁ, যে বাড়িতে উঠেছি তারা আমার পড়ালেখা করার জন্য চাপ দিচ্ছে। আচ্ছা, এইভাবে আমাদের মাঝে কথা চলতে থাকে। কিছুদিনের মধ্যে ওরা কাগজ উঠিয়ে আমাকে পাঠিয়ে দেয়। আমি কলেজে ভর্তি হয়ে পড়ালেখা আবার শুরু করি। পড়ালেখার পাশাপাশি প্রতিনিয়ত ওদের সাথে যোগাযোগ করে শুধু নিধির সম্পর্কে খবর জেনে দিই। এইসব করতে করতে একদিন আমার সাথে এমন কিছু ঘটে যা শুধু আমার সম্পূর্ণ জীবন পরিবর্তন করে না, তার সাথে সাথে আমার নিজের অস্তিত্বেরও পরিবর্তন করে দিয়ে যায়। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এইসব করতে করতে একদিন আমার সাথে এমন কিছু ঘটে যা শুধু আমার সম্পূর্ণ জীবন পরিবর্তন করে দেয় না, তার সাথে আমার নিজের অস্তিত্বেরও পরিবর্তন করে দিয়ে যায়। মোবাইল পেয়ে আমি আমার পুরোনো ফেসবুক আইডিতে লগ ইন করি। আমি যে ফেসবুক চালাতাম তা আরোহী নিধি আর বাড়ির কেউই জানতো না, কারণ আমি লুকিয়ে লুকিয়ে ফেসবুক চালাতাম। আমার ফেসবুক চালানোর মেইন উদ্দেশ্য ছিল ফেসবুকে গল্প লেখা, আর আমি ফেসবুক গল্প দিয়ে সাথে সাথেই বের হয়ে যেতাম। তার ফলে কেউ কোনোদিন জানতেই পারেনি আমি ফেসবুক চালাতাম। জয়েদের সাথে বন্ধুত্ব হওয়ার পর ওদের শুধু এই কথাটা বলি আর আমার সাথে অ্যাড করে নিই। কিন্তু এতদিন আরোহীর সাথে প্রেম করার পর কেন জানি আরোহীকে বলিনি। নতুন মোবাইল পেয়ে আমি আমার ফেসবুকে লগ ইন করি, আর আমাকে নিয়ে জয় এবং বাকির একটা মেসেঞ্জার গ্রুপ খোলে। এই গ্রুপে শুধু আমরা 5 জনই ছিলাম। প্রতিদিনের মতো একদিন জয়, রাজু, শ্রিয়াম আর রিয়াদের সাথে মেসেঞ্জারে গ্রুপ কথা বলছিলাম। তখন জয় গ্রুপে একটা ছবি দেয়। ছবিটা দেখে আমি অনেকটা অবাক হয়ে যাই, কারণ ছবিটা আমার ছোটবেলার ছবি ছিল। ছবিটা দেখে আমি মেসেজে বললাম, আরে জয়, তুই এই ছবি কোথায় পেলি? বলতো কোথায় পেয়েছি, দেখি তুই কেমন বলতে পারিস। আমি জানি না, তুই বল। আমি বলতে পারলে কি তোকে জিজ্ঞাসা করতাম? বলতে না পারলেও নাই, আমি বলতে পারবো না। জয়, এত ভাব নিচ্ছিস কেন? বেচারে বলে দি, দেখছিস না বেচারা কথাটা জানার জন্য কত তোলা হয়ে রয়েছে। তার মানে জয় একা না, তোরা সবাই জানিস জয় এই ছবিটা কোথায় পেয়েছে। হ্যাঁ জানি। জয় তো আমাকে বলছে না, তাহলে তোরাই বলো ছবিটা কোথায় পেয়েছে। আরে গাধা, নিধি ওকে তোর ছবিটা দিয়েছে। ও তাই বল। হ্যাঁ, তুই জানিস আজকে নিধি তোর ছোটবেলার ছবি দিয়ে কত কান্না করেছিল। ওর কান্না শুনে একবার মনে হয়েছিল তোর ঠিকানা দিয়ে দেই, কিন্তু তোকে কথা দেওয়ার কারণে দিতে পারিনি। ভালো করেছিস ওকে না বলে। ভাইয়া, তুমি কি করছো? তনুশ্রী দৌড়ে আমার কোলে এসে বলল, এই তো বন্ধুদের সাথে কথা বলছিলাম। ভাইয়া, তোমার মোবাইলে তোমার ছোটবেলার ছবি আসলো কি করে? তনুশ্রী মোবাইলের দিকে তাকিয়ে বলল, তুমি জানলে কি করে এটা আমার ছোটবেলার ছবি? একটা কথা বলে রাখি, ছবিটি আমার একেবারে ছোটবেলা, এই ধরেন 4 কি 5 বছরের ছবি। এই সময় দিকে হয়তো বাবা রাস্তায় আমাকে কুড়িয়ে পেয়েছিল। তুমি যখন বাড়িতে ছিলে না, তখন আমি প্রতিদিন দেখতাম মা তোমার এই ছবি নিয়ে কান্না করছে। ভাগ্যি বোন, আমি তোমার ভাই বলে আমার ছবি মায়ের কাছে থাকা তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ, তাই তো। আচ্ছা, এখন তুমি মায়ের কাছে যাও, আমি আমার বন্ধুদের সাথে কথা বলবো। আচ্ছা। আমি তনুশ্রীকে বাইরে পাঠিয়ে দিলাম। আমি তনুশ্রীর কথাই তেমন পাত্তা দিলাম না, কারণ বাচ্চা মেয়ে, কার ছবি দেখতে আমার মতো লেগেছে তাই হয়তো উল্টোপাল্টা বলছে। তাছাড়া ছোটবেলায় তো সবাইকে একই দেখা যায়, যদিও অনেকটা পার্থক্য থাকে, কিন্তু তনুশ্রীর মতো বাচ্চা মেয়ের পক্ষে সেই পার্থক্য খুঁজে বের করা খুবই কঠিন। তাই আমি তেমন মাথা না ঘামিয়ে বন্ধুদের সাথে কথা বলতে লাগলাম। অন্যদিকে তনুশ্রী আমার রুম থেকে সরাসরি মায়ের রুমে চলে গেল। রাতের সময় ছিল, তাই মায়ের রুমে মা বাবা দুজনেই ছিল। মা, মা জানো আজকে আমি ভাইয়ের মোবাইলে কি দেখেছি? আমার মিষ্টি মেয়েটা তার ভাইয়ের মোবাইলে কি দেখছে? আমি না ভাইয়ের মোবাইলে ভাইয়ের ছোটবেলার ছবি দেখেছি। তাই নাকি? তা তোমার ভাইয়া ছোটবেলা দেখতে কেমন ছিল? খুব সুন্দর। দেখছো তুমি কত ভাগ্যবতী, তোমার ভাইয়ের মোবাইলে তার ছোটবেলার ছবি দেখে ফেললে, কিন্তু আমরা এখনো তোমার ভাইয়ের ছোটবেলার ছবি দেখতে পেলাম না। কে বলছে তোমরা ভাইয়ের ছোটবেলার ছবি দেখতে পারোনি? তোমরা প্রতিদিনই তো ভাইয়ের ছোটবেলার ছবি দেখো। কে বলেছে তোমাকে? কেউ না, কিন্তু আমি দেখেছি। কি দেখেছো তুমি? আমি দেখেছি
দেখেছি মাকে প্রতিদিন ভাইয়ের ছবি দেখতে আর তা দেখে কান্না করতে। ওই ছবির সাথে তোমার ভাইয়ের ছোটবেলার ছবির কি সম্পর্ক? দুইটা ছবি তো একই, তাই তো সম্পর্ক আছে। তাই নাকি? হ্যাঁ তাই। আর ভাইয়াও আমার কথার সাথে তাল মিলিয়ে বলেছে উনি তো আমার সেই ভাইয়াই, তাই ছবি দুইটার মিলে গিয়েছে। ঠিকই তো বলেছে, না হলে কি ছবি দুটো মিলে যেত? বাবা তুমি এইভাবে হাসলে কেন? কোথায় আসলাম? আমি দেখেছি তুমি হেসেছো। আরে না, আমি একটু হাসিনি। বুঝেছি, তুমি আমার কথা বিশ্বাস করছো না। দাঁড়াও আমি প্রমাণ নিয়ে আসছি। তনুশ্রী দৌড় দিয়ে আমার কাছে আসলো। এই তনুশ্রী কোথায় যাচ্ছ? শুনে যাও। যেতে দাও ওকে। তোমার মেয়েটা দিন দিন কত পাকা হয়ে যাচ্ছে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, দেখতে হবে না কার মেয়ে। কথাটা বলেই বাবা হেসে দিল। বাবার সাথে মাও একটু হাসলো। এইদিকে তনুশ্রী দৌড়ে আমার রুমে চলে আসলো। আমি মোবাইল রেখে বাথরুমে গিয়েছি। আমার মোবাইলে কোনো লক দেওয়া নেই, তাই তনুশ্রী এসে মোবাইল নিয়ে ছবিটা খুঁজতে লাগলো। তনুশ্রী বাচ্চা হলে কি হবে, ওর মোবাইল সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে, তাই ছবিটা খুঁজে বের করতে বেশি সময় লাগলো না। তনুশ্রী ছবিটা বের করে দৌড়ে মায়ের রুমে চলে গেল। তোমরা এত সময় ধরে আমার কথা বিশ্বাস করলে না, তাই না? আমি এবার প্রমাণ সহ এসেছি। তা কি প্রমাণ এনেছো? এই যে এইটা। তনুশ্রী মায়ের মুখের সামনে ছবিটা বের করে দিল। মা ছবিটা দেখে নির্ভয় হয়ে রইল। শুধু তাই নয়, মায়ের চোখ দিয়ে একা একাই জল গড়িয়ে পড়তে লাগলো। তোমার আবার কি হলো? এইভাবে কান্না করছো কেন? এই দেখো, তোমার মেয়ে কার ছবি নিয়ে এসেছে। কার ছবি? এই যে ওর ছবি। মা মোবাইলটা বাবার চোখের সামনে নিয়ে গেল। বাবাও ছবিটা দেখে অবাক হয়ে গেল, কারণ ছবিটা যে অন্য আর কারণ নয়, তাদের সে হারিয়ে যাওয়া ছোট্ট ছেলেটা, যাকে নাকি আজ থেকে অনেক বছর আগে মার্কেট থেকে ফেরার পথে হারিয়ে ফেলেছিল। অবশ্য তার দোষ মা বাবা কারোরই ছিল না, কারণ মা আমাকে গাড়ির পিছনের সিটে রেখে বাবার সাথে কোনো এক কাজে মার্কেটের ভিতরে গিয়েছিল। আর আমি একটু চাঞ্চল্য প্রকৃতির ছিলাম, তাই হাঁপড় পড়তে পড়তে কখন জানি গাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। মা বাবা মার্কেট থেকে এসে গাড়ির সামনের সিটে বসে, সেখান থেকে চলে আসে। আর তারা যতক্ষণে পিছনে তাকিয়ে আমাকে দেখে, ততক্ষণ আমি তাদের থেকে অনেক দূরেই চলে গিয়েছিলাম। আর আজকে আবার সেই তাদের হারিয়ে যাওয়া ছেলে কোনো একভাবে তাদের সাথেই রয়েছে, কিন্তু তারা তার আসল পরিচয়ই জানে না। মা বাবা এইসব ভাবছে আর কান্না করছে। এইদিকে আমি বাথরুম থেকে এসে আমার মোবাইলটা রুমে না পেয়ে মনে করলাম তনুশ্রী নিশ্চয়ই নিয়েছে, কারণ তনুশ্রী অনেক সময় আমার মোবাইল নিয়ে গেম খেলে। তো আমি তনুশ্রীকে খুঁজতে খুঁজতে মায়ের রুমে যেতে লাগলাম। মা বাবা তোমরা কান্না করছো কেন? পাগলি মেয়ে, আমরা খুশিতে কান্না করছি রে। খুশিতে আবার কেউ কান্না করে? হ্যাঁ রে করে। তনুশ্রী, তনুশ্রী, এই যে তনুশ্রী, তুই কি আমার রুম থেকে আমার মোবাইল? আমি আর কিচ্ছুই বলতে পারলাম না। তার আগে মা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আমার কপালে গালে মুখে চুম্মা দিয়ে ভরিয়ে দিল, আর সাথে সাথে কান্না করতে লাগলো। এ কি মা, তুমি কান্না করছো কেন? তুই জানতি তাই না? আমি কি জানতাম? এই যে আমি, তুই, আমার সায়ন। তোমার স্বয়ন মানে? মানে তুই আমাদের হারিয়ে যাওয়া ছেলে আমি তোমাদের হারিয়ে যাওয়া ছেলে স্বয়ন হলাম কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে আমি ছোটবেলায় মার্কেটে হারিয়ে ফেলেছিলাম। তা এখন কি করে বুঝলে যে আমি তোমাদের ছেলে? তনুশ্রী একটু আগে তোর মোবাইল এনে তোর ছোটবেলার ছবি দেখিয়েছে, তাই বুঝলাম। ও, একটা মন মরা ভাব নিয়ে বললাম। আসলে আমি বুঝতে পারছিলাম না তারা সত্যি বলছে নাকি মিথ্যা। বুঝেছি, তুই এখন আমাদের কথা বিশ্বাস করছিস না, তাই তো? দাঁড়া, তোকে প্রমাণ দেখাচ্ছি। মা কথা শেষ করে আমাকে ছেড়ে দিয়ে আলমারির দিকে গেল। আলমারি থেকে দ্রুত একটা ছবি বের করে আমার সামনে ধরলো। ছবিটা দেখেই তো আমি অবাক হয়ে গেলাম, কারণ ছবিটা আসলেই আমার ছোটবেলার। আর আমিও বিশ্বাস করে নিলাম এরাই আমার আসল মা বাবা। তারপর মা ছবিটা দেখে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, এইবার আর তোকে আমি কোথাও যেতে দেব না, সব সময় আমার কাছে রাখবো, এক মুহূর্তের জন্য তোকে দূরে যেতে দেব না। তুমি একদম ঠিক বলছো, ওকে আর আমাদের থেকে দূরে যেতে দিব না, সবসময় আমাদের চোখের সামনেই রেখে দেব। বাবাও আরেকদিন এসে আমাকে জড়িয়ে ধরে। আমিও তোমাদের ছেড়ে কোথাও যাব না, এত বছর পর তোমাদের কাছে পেয়েছি, এখন আর তোমাদের ছেড়ে কোথাও যাব না। হ্যাঁ হ্যাঁ, এখন ছেলেকে পেয়ে গিয়েছো,
তো আমার কথা ভুলে গিয়েছো। এতক্ষণ আমার কথা বিশ্বাস করছিল না, আর এখন দেখো ছেলেকে নিয়ে কিভাবে মাতামাতি করছে। আহা তো পাকা বুড়ি রে, সেই দিকে আয়। কেউ তোকে ভালো না বাসলে কি হবে? তোর জন্য আমি তো আছি। হ্যাঁ, একমাত্র তুমিই আমাকে ভালোবাসো, আর কেউ আমাকে ভালোবাসে না। তনুশ্রী আমার দৌড়ে কোলে এসে বসলো। তারপর থেকে শুরু হলো আমার জীবনে পরিবারের ভালোবাসা। কিন্তু কথা আছে না, কিছু মানুষের কপালে বেশি ভালোবাসা বেশি সময় ধরে টেকে না। আমার সাথেও ঠিক তেমনটি হলো, যার ফলে আমাকে আবারও একটা কঠিন সিদ্ধান্ত নিতে হলো। নিজের পরিবারের এত এত আদর পেতে পেতে আমি ভুলে গিয়েছিলাম যে আমি যে কতগুলো মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা ঋণ রয়ে আছি। একদিন রাত আমি ঘুমিয়ে রয়েছিলাম, হঠাৎ করে স্বপ্নে আমার পুরনো দিনের স্মৃতিগুলো ভেসে আসে। আর ঠিক সেই মুহূর্তে দেখি আমার সব সুখ শান্তি সব শেষ হয়ে যায়। বারবার চিন্তা করতে থাকি কি করে আমি এত টাকা শোধ করব। অবশ্য চাইলে বাবার কাছে থেকে এতগুলো টাকা নিয়ে শোধ করতে পারি, কিন্তু না, আমি যেহেতু নিজে সব টাকা নষ্ট করেছি, তাহলে এইটা আমার কর্তব্য। সেই টাকা আমি নিজে উপার্জন করে শোধ করব। প্রতিদিন এই কথাটা আমার মাথায় ঘুরতে থাকে, আর আমি ভাবতে থাকি কি করে কি করব। তখনই আমি একটা সিদ্ধান্ত নিয়ে বসি, আর তা মা বাবার কাছে গিয়ে বলি, মা বাবা, তোমাদের আমার কিছু কথা বলা আছে। কি কথা? আমি কিছু একটা করতে চাই। কিছু একটা মানে? মানে আমি একটা চাকরি করতে চাই। তোর হঠাৎ চাকরি করার প্রয়োজন হলো কেন? তোমরা তো জানো আমি এখনো কিছু মানুষের কাছে ঋণী, তাই সেই ঋণ শোধ করার জন্য আমাকে চাকরি করতে হবে। ঋণ শোধ করার জন্য তোর চাকরি করার কি দরকার? আমার সব টাকাগুলো তো তোদেরই। এই টাকাগুলো দিয়েই তো তুই তোর ঋণ শোধ করতে পারবি। না বাবা, তা হয় না। কেন হয় না? ঋণটা আমি করেছি, তাই শোধটা আমার উপার্জিত টাকা দিয়েই করব। তুই যখন এই সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস, তাহলে আর আমি কিছু বলবো না। কোথায় চাকরি করবি কিছু ভেবেছিস? না, আমি আগে তোমাদের আমার সিদ্ধান্ত জানাতে আসলাম, তারপর জায়গায় জায়গায় ইন্টারভিউ দিয়ে চাকরি খুঁজবো। তোর কোনো জায়গায় গিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি খুঁজতে হবে না, তুই আমাদের অফিসে জয়েন কর। কিন্তু আরে এত চিন্তা করিস কেন? তুই আমাদের অফিসে মালিক হয়েই কাজ করবি। কিন্তু সবাই যেমন প্রতি মাসে বেতন দেয়, তেমনি তুইও তোর বেতন নিয়ে যাবি। তাছাড়া আজকে নয় কালকে তো তোকে অফিসে জয়েন করতেই হবে। হ্যাঁ, তোর বাবা একদম ঠিক বলেছে। তোমরা যখন বলছো তাহলে আমি তাই করব। আর শোন, যদি তুই নিজে কোনো প্রজেক্ট সফল করতে পারিস, তাহলে তার সম্পূর্ণ টাকা তোর। আচ্ছা, বাবার সাথে চাকরি করো, আমার কোনো আপত্তি নেই। তাই বলে তোমার পড়ালেখায় ক্ষতি হলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। তুমি কোনো চিন্তা করো না মা, পড়ালেখা আমি ঠিক মতোই করবো। করলেই ভালো। তারপর মা বাবার সাথে আরো কথা বলতে থাকি, আর এইভাবে আমার দিন পার হতে থাকে। প্রতিদিন জয় এবং বাকিদের সাথে কথা বলে নিজের খোঁজ নিই, পড়ালেখা করি, চাকরি করে আমার ঋণের টাকা জোগাড় করতে থাকি। আমি যে ফেসবুক আইডি দিয়ে জয় এবং বাকিদের সাথে কথা বলি, সেটা আলাদা আইডি, মানে আমার ফেক আইডি, যার কথা শুধু ওরা চারজনই জানে। আমার আসল আইডি, মানে যে আইডির কথা আরো কি জানতো, সেটা আমি ব্যবহার করিনি। আমি আমার বন্ধুদের সাথে যখনই কথা বলতাম, তখন শুধু আর শুধুমাত্র নিধিকে নিয়ে কথা বলতাম। এইদিকে আর কে কেমন আছে না আছে তা আমি কোনোদিন জানার চেষ্টাই করিনি। আর ওরা যদি আমাকে জানাতেও চেষ্টা করেছে, তাহলে আমি জানাতে দিইনি। তারপর দেখতে দেখতে 6টা বছর কেটে যায়। এই 6 বছরে আমার জীবন অনেকটাই পরিবর্তন হয়েছে। আমি পড়ালেখা শেষ করেছি, বাবার ব্যবসা নিজের কাঁধে নিয়ে ব্যবসাটা আরো বড় করেছি, আমার পরিবারকে সবসময় খুশি রাখার চেষ্টা করেছি। এত কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু কয়েকটা জিনিস এখনো পরিবর্তন হয়নি। আর তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো তনুশ্রী আমাকে নিয়ে পাগলামি, আর আমার বন্ধুদের আমার উপর ভালোবাসা। এর মধ্যে ওরা অনেকবার আমাকে এই শহরে ফিরে গিয়ে ওদের সাথে দেখা করতে বলেছে, আমার ঠিকানা চেয়েছে, আমার কাছে আসতে চেয়েছে, কিন্তু আমি কোনোটাই দিইনি বা করিনি। আমি ওদের মুখে এখনো শুনি আমার পাগলি বউ নিধি নাকি এখনো প্রতি রাতে আমার জন্য কান্না করে, আমার খোঁজ জানার জন্য, আমাকে চোখের সামনে দেখার জন্য নিধি উতলা হয়ে রয়েছে। এইসব শোনার পরে একবার মনে হয় ছুটতে চলে যায়, কিন্তু কোনো অজানা কারণে যেতে পারি না। প্রতিদিনের মতো আজকেও আমি জয়দের সাথে মেসেঞ্জারে কথা বলছি। তখন জয় বলল, আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমি ওদের মুখে এখনো শুনি আমার পাগলি বউ নিধি নাকি এখনো প্রতি রাতে আমার জন্য কান্না করে, আমার খোঁজ জানার জন্য, আমাকে চোখের সামনে দেখার জন্য নিধি উতলা হয়ে রয়েছে। এইসব শোনার পরে একবার মনে হয় ছুটতে চলে যায়, কিন্তু কোনো অজানা কারণে যেতে পারি না। প্রতিদিনের মতো আজকেও আমি জয়দের সাথে মেসেঞ্জারে কথা বলছি। তখন জয় বলল,
সাগর, 6টা বছর তো হয়ে গেল, এইবার তো একবার আয়। যাবো। কবে আসবি? আমার যাওয়ার সময় এখনো হয়নি। সময় হোক, আমি একদিন হুট করে গিয়ে উপস্থিত হবো। তুই এই কথাই সাগরকে সবসময় বলিস, কিন্তু কখনো আসিস না। আরে রাগ করছিস কেন? বললাম তো আমি যাবো। সাগর, তুই নিধির ছবি দেখবি? নিধি কিন্তু এখন অনেক বড় আর সুন্দর হয়ে গিয়েছে। না রে, দেখবো না। কেন? পিচিটা ছবি দেখলে ওর কাছে ছুটে যেতে মন চায়, তাই দেখবো না। তাই বলে কি কোনোদিনও ওর ছবি দেখবি না? না, একেবারে সামনাসামনি গিয়ে দেখবো। তুই যা ভালো বুঝিস কর। এরপর আমাদের মাঝে আরো কিছু কথা হয়। কিছুদিন পর একটা প্রজেক্ট নিয়ে অন্য একটা কোম্পানির সাথে কথা বলতে হবে, তাই আমি ওদের সাথে কথা বলা বন্ধ করে প্রজেক্টের কাছে নিয়ে বসলাম। দেখতে দেখতে প্রজেক্টের কাজ সম্পূর্ণ হলো। সেই কোম্পানিকে প্রজেক্ট দেখালাম, তারা খুশি হয়ে আমাদের সাথে কাজ করতে রাজি হয়ে গেল। এই প্রজেক্ট থেকে যে টাকা পেলাম তার গত 6 বছরের টাকা মিলিয়ে মোট 1 কোটি টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে। প্রজেক্টের কাজটা যেদিন সম্পূর্ণ করে বাড়িতে এসেছি, সেই দিন রাতে খাবার টেবিলে তনুশ্রী আমাকে বলল, ভাইয়া, তুমি তো এবার নতুন একটা প্রজেক্টের কাজে সফল হয়েছো, তাই না? হ্যাঁ, কিন্তু তুই এত খুশি হচ্ছিস কেন? বুঝছিস না, ওর নিশ্চয়ই আবার নতুন কোনো কিছু কেনার ইচ্ছে হয়েছে, তাই তোকে মশলা লাগাচ্ছে। উফ মা, তুমি না দেখছো না আমি ভাইয়ের সাথে কথা বলছি, তুমি আমাদের মাঝে কথা বলো কেন? আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গিয়েছে। তোর যত ইচ্ছে তুই তোর ভাইয়ার সাথে কথা বল, আমি আর কিছু বলবো না। তো ভাইয়া, আমি বলছিলাম কি, মানে এত ভাবনা করে কি চাই তা সরাসরি বলেই ফেল। কালকে আমাকে শপিং এ নিয়ে যেতে হবে। তুই না কিছুদিন আগে শপিং করে আসলি, এখন আবার শপিং করার কি আছে? আমার ইচ্ছে হয়েছে আমি শপিং করব, তোমার কি? আমি আমার ভাইয়ের টাকা শপিং করব। আজকাল দেখি ভালো কথার কোনোই দাম নেই। ভালো বুঝে একটা কথা বললাম আর মেয়ে আমার উপর রেগে উঠলো। জানোই যখন, তাহলে আবার ওদের মাঝে কথা বলতে যাও কেন? দেখেছো আমি কিরকম চুপ করে রয়েছি? হ্যাঁ, এখন তোমার মতো আমাকেও চুপ করে থাকতে হবে। ভাইয়া বলো না, কালকে আমাকে শপিং এ নিয়ে যাবে কিনা? দুপুরের দিকে তৈরি হয়ে থাকিস, আমি অফিস থেকে বাড়িতে এসে মার্কেটে নিয়ে যাবো। লাভ ইউ ভাইয়া, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। তারপর সবাই কথা বলতে বলতে খাবার খেতে লাগলাম। পরের দিন দুপুরে বাড়িতে এসে অনুশ্রীকে নিয়ে মার্কেটে চলে আসলাম। অনুশ্রী, তুই যা, দেখ তোর কি পছন্দ হয়। আমি ততক্ষণ চেয়ারে বসি। আমি পাশে একটা চেয়ার দেখিয়ে বললাম অনুশ্রীকে কথাটা। কেন তুমি যাবে না? না রে, কেন শরীরটা খুব একটু খারাপ লাগছে। তুই একা যা, আমি এখানে একটু বরঞ্চ বসি। তোমার শরীর খারাপ লাগছে আগে বলবে না, তাহলে আজকে আর মার্কেটে আসতাম না। তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি এখানে একটু বসলে ভালো হয়ে যাবো। সত্যি তো? শরীর বেশি খারাপ লাগলে বলো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে তুই যা তো, আমি এখানে একটু বসলে ভালো হয়ে যাবো, তুই চিন্তা করিস না। ঠিক আছে, শরীর বেশি খারাপ লাগলে আমাকে কল দিও। আচ্ছা দিব। তনুশ্রী মার্কেট করতে চলে গেল, আমি চেয়ারে বসে মোবাইল চালাতে লাগলাম। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল, তনুশ্রী এখনো আসলো না। আর এদিকে আমি মন দিয়ে মোবাইল চালাচ্ছি। তখনই সামনে থেকে একটা পিচ্চি মেয়ের বাবু বাবু ডাক আমার কানে আসলো। কি না কে ডাক দিয়েছে, তাই আমি সেদিকে মন না দিয়ে মোবাইল চালাতে লাগলাম। কিছু সময় পরে ধপাস করে কিছু একটা বড় শব্দ পেলাম, তাই সামনে তাকিয়ে দেখি একটা পিচ্চি মেয়ে পড়ে রয়েছে। আমি তাড়াতাড়ি মোবাইলটা পকেটে ভরে মেয়েটিকে তোলার জন্য মেয়েটির সামনে গিয়ে বসলাম। আরে বাবু, তুমি ঠিক আছো তো? কোনো জায়গায় ব্যথা পেয়েছো? আমাকে দেখাও। আমি মেয়েটিকে তুলে বললাম। বাবু, আমি একদম ঠিক আছি। এর আগে কোনো বাচ্চাকে ব্যথা পেয়ে আমি হাসতে দেখিনি, তাই আমি কিছুটা অবাকই হলাম। সত্যি তো? একদম সত্যি। তা তোমার মা বাবা কোথায়, আর তুমি একা একা এখানে কি করছো? তুমি তো আমার বাবু, আমি দূর থেকে তোমাকে দেখেছি, তাই তো তোমার কাছে দৌড়ে চলে আসলাম। আমি তোমার বাবা? হ্যাঁ, তুমি আমার বাবু। তার মানে তো তুমি আমার মেয়ে, তাই না? ইয়াপ, আরে বাস, তুমি তো দেখি ইংরেজিও বলতে পারো। আমি সব কিছু বলতে পারি না। তাই নাকি? হ্যাঁ, আর জানে ঠাকুরমা আমাকে কি বলেছে? কি বলেছে? আমি নাকি তোমার মতোই হয়েছি। তুমি বলে ছোট থাকতে সবসময় দুষ্টুমি করতে, কথাটা সত্যি নাকি? ঠাকুরমা যখন বলেছে তখন তো নিশ্চয়ই সত্যি হবে। তা মামু, তুমি যদি আমার মেয়ে হও তাহলে আমি তোমাকে চিনি না কেন? ইস,
কত বোকা। নিজের কপালে হালকা করে একটা থাপ্পড় দিয়ে বলল, এইদিকে আমি কখন যে মেয়েটিকে আমার কোলে নিয়ে ফেলেছি আমি নিজেও খেয়াল করিনি। কেন মামনি? আমি তোমার মেয়ে, তুমি জানবে কি করে? তুমি তো আমার জন্মের আগে বিদেশ চলে গিয়েছিলে, আর এত বছরে একবারের জন্য দেশে এসে আমাকে দেখো নাই। তোমাকে এইসব কি বলেছে? না, তাহলে তুমি আমাকে চিনতে পারলে কিভাবে? আমি মায়ের কাছে তোমার ছবি দেখেছি, তাই চিনতে পেরেছি। তোমার মা আমার ছবি নিয়ে কি করে? সারাদিন রাত তোমার ছবি দেখে কান্না করে। তাই নাকি? হ্যাঁ, তুমি জিজ্ঞাসা করো না কেন রান্না করে? করেছি, কিন্তু মা বলে না। ও আচ্ছা। ভাইয়া, তোমার কোলে এই বাচ্চাটাকে? এই মেয়ে একদম আমাকে বাচ্চা বলবে না, আমি এখন যথেষ্ট বড়, বুঝেছো? বড়দের সাথে এইভাবে কথা বলা ঠিক না। সরি বাবা। পাকাম ফুরি, তোমাকে পিচ্ছি না বললে কি বলে ডাকবো? কেন? আমার নাম ধরে? তাহা তোমার নাম কি? আমার নাম জুনিয়র আরোহী। নামটা শুনেই ধক করে ওঠে, কারণ এই নামটা আমি আর আরোহী ঠিক করেছিলাম আমাদের মেয়ের জন্য। তা জুনিয়র আরোহী, তোমার মায়ের নাম নিশ্চয়ই আরোহী। তুমি কি করে জানলে? আমি তো সব জানি। তা তুমি এখানে কি করছো? আমি মা, পিসি, কাকা, কাকি, ঠাকুরমা, ঠাকুর দাদার সাথে শপিং করতে এসেছি। কিসের শপিং? আমার পিসির বিয়ে। ও আচ্ছা। ভাইয়া, মা ফোন করেছিল, আমাদের তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছে। ঠিক আছে, কিন্তু ওকে কার কাছে রেখে যাবো? ওর মা বাবা কাউকেও তো দেখছি না। চলো কাউন্টারে গিয়ে কথা বলি, ওরাই ওর মা বাবাকে খুঁজে বের করে দিবে। হ্যাঁ চলো, আমরা কাউন্টারে চলে আসলাম। এক্সকিউজ মি। জি বলুন, আমরা কিভাবে আপনার সাহায্য করতে পারি? আসলে বাচ্চাটির মাকে খুঁজে পাচ্ছি না। আপনারা যদি ওর মাকে একটু খুঁজে দেন তাহলে ওর কাছে পৌঁছাতে খুব ভালো সুবিধা হতো। ওকে দিন আমাদের কাছে, আমরা দেখছি। এই নিন, আমি মেয়েটি ওনার দিকে এগিয়ে দিলাম। বাবু, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি এখন থেকে সব সময় তোমার কাছেই থাকবো। মামুনি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাহলে তুমি আমাকে আমার কাছে দিচ্ছ কেন? আরে মামুনি, তুমি কিছু সময় ওনার কাছে থাকো, আমার একটা কাজ আছে, সেটা শেষ করে আমি তোমাকে এসে নিয়ে যাব। সত্যি তো? হ্যাঁ সত্যি। তারপর আমি মেয়েটিকে ওনার কাছে দিয়ে বাড়িতে চলে আসলাম, কিন্তু কিছুতেই মেয়েটির মুখ চোখের সামনে থেকে সরাতে পারছিলাম না। বারবার পিচ্ছির মুখটা চোখের সামনে ভেসে আসছিল। কেন জানি মেয়েটির সাথে আরো কিছু সময় থাকতে ইচ্ছে করছিল। বারবার মনে হচ্ছিল মেয়েটির সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু তেমন হওয়ার কোনো সম্ভাবনাই তো নেই। প্রথমত আমি জানি না আরোহীর সাথে পরে কি হয়েছে, আর দ্বিতীয়ত পিচ্ছিটি বললো তার পিসির বিয়ে। আরও যদি আমার মেয়ে হয় তাহলে নিশ্চয়ই নিধির বিয়ে হওয়ার কথা। কিন্তু যদি নিধির বিয়ে ঠিক হতো তাহলে তো আমাকে নিশ্চয়ই জয় বা বাকি বন্ধুদের মধ্যে কেউ জানাতো। ওরা যেহেতু আমাকে জানায়নি, তার মানে পিচ্ছিটা আমার মেয়ে হতেই পারে না। দেখতে দেখতে কিছুদিন চলে যায়, তবুও মেয়েটির মুখ চোখের সামনে থেকে সরাতে পারছিলাম না। একদিন দুপুরে শুয়ে শুয়ে পিচ্ছিটার কথা ভাবছিলাম, তখনই জয় আমাকে কল করে, আর তারপর আমাকে যা বললো তা শোনার পর তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। বাচ্চা মেয়েটির কথা কিছুদিন ধরে মাথায় এমনভাবে চেপেছে যে বারবার মনে হচ্ছে বাচ্চা মেয়েটি আমার আপন কেউ। তাই আজকে রাতে আর কোনো উপায় না পেয়ে গ্রুপে মেসেজ দিলাম। আচ্ছা, বাড়ি থেকে নিজের বিয়ে ঠিক করেছে না কিন্তু? না তো। ও আচ্ছা। তোকে কে বললো নিধির বিয়ে ঠিক হয়েছে? না না, কেউ না। তাহলে জিজ্ঞাসা করলে কেন? আসলে নিজের বয়স অনেক হয়ে গিয়েছে তো, তাই ভাবলাম বাড়ি থেকে হয়তো বিয়ে ঠিক করেছে। তুই বাড়িতে ফিরে না আসা পর্যন্ত তোর বোন বিয়ে করবে না বলে শপথ করেছে, তাই তোর বাড়ির মানুষ চাইলে ওর বিয়ে দিতে পারবে না। তাহলে আর ওর বিয়ে করা হয়েছে। কেন? কারণ আমি ওইখানে ফিরবো কিনা সন্দেহ আছে। তুই না সেদিন বললি তুই কিছুদিন পর এখানে আসবি, তাহলে এখন আবার এইসব কি বলছিস? আসবো আসবো, চিন্তা করিস না, একবারের জন্য হলেও ওইখানে ফিরে যাবো। আচ্ছা এখন বাই, আমার একটা কাজ আছে রে, তোদের সাথে আমি পরে কথা বলছি। মেসেজটা পাঠিয়ে আমি অফলাইনে চলে যাই। কেন জানি আমার মন মানছিল না, বারবার মনে হচ্ছিল পিচ্চিটার সাথে আমার কোনো একটা সম্পর্ক রয়েছে। দেখতে দেখতে সেই দিন রাতও কেটে গেল। বাবা আগে থেকেই আমার উপর অফিসের সম্পূর্ণ ভাগ দিয়ে নিজেকে বাড়িতে থাকে। আজকে পিচ্চিটাকে দেখতে একটু বেশি মন চাচ্ছিল, তাই মন খারাপ করে আমি অফিসে না গিয়ে বাড়িতে বসে রয়েছি। আর আমার সাথে দুষ্টুমি করার জন্য তনুশ্রীও কলেজে যায়নি। ভাইয়া, তুমি এমন করে মন খারাপ করে বসে রয়েছো কেন? এমনি। নিশ্চয়ই আজকে আবার ওই পিচ্চিটার কথা মনে পড়েছে, তাই না? হ্যাঁ। তনুষী, তুই কোন পিচ্ছির কথা বলিস রে? বাবা,
বাবা, সেদিন মার্কেট থেকে এসে বলেছিলাম না ভাই একটা পিচ্চি মেয়ের সাথে কথা বলছিল, আমি ওই মেয়েটার কথাই বলছি। বুঝেছি, আমার ছেলেটা বাচ্চা মেয়েটার মায়ের পড়ে গিয়েছে। দেখছো, এর জন্যই বলি ছেলেটার বিয়ের বয়স হয়ে গিয়েছে, বিয়ে করিয়ে দাও। কিন্তু তোমরা তো আমার কথা শুনোই না। দেখো এখন একটা বাচ্চার মায়া পড়ে গিয়ে কি অবস্থা হয়েছে। মা, তুমিও না? হ্যাঁ, এখন তো দেখছি তোমার কথাই ঠিক। শুধু দেখলে হবে না, ওর বিয়ের ব্যবস্থাও করতে হবে। হ্যাঁ, তা তো করবই। বাবা, তুমি মায়ের সাথে শুরু করে দিলে? তোমরা চাই বলো না কেন, ভাইয়ের বউ কিন্তু আমিই পছন্দ করব। দাঁড়া, আমার বউ তোকে পছন্দ করাচ্ছি। কথাটা শেষ করে আমি তনুশ্রীকে মারার জন্য তনুশ্রীর পিছু নিতে লাগলাম, আর তখনই ক্রিং ক্রিং করে আমার মোবাইলে বেজে উঠল রিং। তাই আমি দাঁড়িয়ে পকেট থেকে মোবাইলটা বের করলাম। মোবাইল বের করে দেখি জয় ফোন করেছে। আমি কল ধরলাম। আমি আর কোথায় থাকবো, আমি বাড়িতে। কিন্তু তোর কণ্ঠে এমন শোনাচ্ছে কেন? তুই যেখানেই থাকিস না কেন, তাড়াতাড়ি আমাদের এলাকায় চলে আয়। কেন? তোর বোন নিধি কিছু সময় আগে অ্যাক্সিডেন্ট করেছে। ওর অবস্থা বেশি ভালো না, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। কি বলছিস? এইসব কখন আর কিভাবে হলো? মোবাইলে এত কিছু বলা যাবে না, তুই তাড়াতাড়ি চলে আয়। নিধিকে যে হাসপাতালে নেওয়া হয়েছে তার ঠিকানা আমি তোকে মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আয়। হ্যালো হ্যালো হ্যালো। আমি কিছু সময় হ্যালো হ্যালো করলাম, কিন্তু কোনো লাভ হলো না, কারণ জয় আগে কলটা কেটে দিয়েছে। আমি কান থেকে মোবাইলটা সরিয়ে মেঝেতে বসে পড়লাম। আমাকে হঠাৎ এইভাবে বসে পড়তে দেখি মা, বাবা, তনুশ্রী দৌড়ে আমার কাছে চলে আসলো। সাগর, কি হলো তোর? এইভাবে বসে পড়লি কেন? কে ফোন করেছিল তোকে? ভাইয়া, কি হলো তোমার? কথা বলছো না কেন? কথা বলো প্লিজ। নিধি অ্যাক্সিডেন্ট করেছে। কি? কিভাবে? জানি না, ওরা আমাকে আর কিছুই বলেনি। এইটা আবার কেমন কথা? এইটুকু সংবাদ কি কেউ কাউকে দেয় নাকি? আর বলেছে নিধির অবস্থা বেশি ভালো না, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। এখন তাহলে তুই কি করবি? জানি না। টিম করে একটা মেসেজ ঢুকলো আমার মোবাইলে। তাকিয়ে দেখলাম জয় হাসপাতালের ঠিকানা পাঠিয়েছে। ঠিকানা দেখে আমি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে দরজা দিয়ে যেতে লাগলাম। সাগর, কোথায় যাচ্ছিস? নিধির কাছে। এইভাবে? অন্তত পোশাকটা তো পরিবর্তন করে যা। আমার হাতে সময় নেই, আমার পিচ্ছি বোনটা আমার জন্য অপেক্ষা করছে। ভাইয়া, আমিও তোমার সাথে যাব। না, তুই এখানে থাক, আমি সেখানে গিয়ে আমি বেশি দিন থাকবো না। তাহলে তুমি সেখানে গিয়েই আমাকে ফোন দিবে, আমি কিন্তু তোমার ফোনের অপেক্ষায় থাকবো। আচ্ছা। কথা শেষ করে আমি বাড়ির বাইরে চলে আসলাম। আমার মোবাইল, মানি ব্যাগ আমার সাথে আগে থেকেই ছিল, আর দরজার কাছাকাছি একটা জায়গায় আমাদের গাড়ির চাবি ছিল। সেখান থেকে গাড়িটার চাবিটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আমার পক্ষে যত গতিতে সম্ভব আমি গাড়ি চালাচ্ছিলাম, ঠিক ততটাই গতিতে। কিন্তু যত গতিতেই চালাই না কেন, রাতের আগে আমি আমার গ্রামে আর পৌঁছাবো। তবুও আমি চাচ্ছি একটু হলেও আগে পৌঁছাতে। হঠাৎ করে আমার মোবাইলে কল আসলো। আমি তাকিয়ে দেখলাম জয় কল করেছে। তাই গাড়িটা কিছু সময় বন্ধ করে আমি কলটা ধরলাম। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কথা শেষ করে আমি বাড়ির বাইরে চলে আসলাম। আমার মোবাইল, মানি ব্যাগ আমার সাথে আগে থেকেই ছিল, আর দরজার কাছাকাছি একটা জায়গায় আমাদের গাড়ির চাবি ছিল। সেখান থেকে গাড়িটার চাবিটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আমার পক্ষে যত গতিতে সম্ভব আমি গাড়ি চালাচ্ছিলাম, ঠিক ততটাই গতিতে। কিন্তু যত গতিতেই চালাই না কেন, রাতের আগে আমি আমার গ্রামে আর পৌঁছাবো না। তবুও আমি চাচ্ছি একটু হলেও আগে পৌঁছাতে। হঠাৎ করে আমার মোবাইলে কল আসলো। আমি তাকিয়ে দেখলাম জয় কল করেছে। তাই গাড়িটা কিছু সময় বন্ধ করে আমি কলটা ধরলাম। হ্যালো জয়, নিধি ঠিক আছে তো? আগে থেকে একটু ভালো হয়েছে? জয় কিছু না বলে কান্না করছে। আরে জয়, এইভাবে কান্না করছিস কেন? বল না, দিদি কেমন আছে? তুই এখন কোথায়? আমি তোর ঠিকানায় পৌঁছানোর জন্য বাড়ি থেকে রওনা হয়েছি। এই তো এই অর্ধেক রাস্তা মতো চলে এসেছি। তুই ওই ঠিকানায় না গিয়ে সরাসরি তোদের বাড়িতে চলে যাস। নিধি আর আমরা সবাই ওইখানে আছি। বাড়িতে? কিন্তু কেন? আর তুই না বললি নিধির অবস্থা ভালো না, তাহলে বাড়িতে কি হচ্ছে? নিশ্চুপ। জয় কান্না করছে।
আরে তুই মেয়েদের মতো কান্না করা বন্ধ করতো আর বল বাড়িতে কি হয়েছে, নিধি কেন বাড়িতে? ফোনে সব কিছু বলতে পারবো না, তুই তোদের বাড়িতে আয়, তাহলে সব জানতে পারবি। আমরা সবাই সেখানেই আছি। জয় কান্না করতে করতে কলটা কেটে দিল। জয়ের এসব কথা আর কান্না করার কারণে আমার মনের ভিতরে একটা ভয় চেপে বসলো। তাই আমি তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে বাড়ির দিকে যেতে লাগলাম। রাত প্রায় 11টার দিকে আমি গাড়ি নিয়ে আমাদের বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলাম। তারপর আমি গাড়ি থেকে যা দেখলাম, তার দেখার পর আমার মুখের ভাষা ছিল না। আমি গাড়ি থেকে নেমে দেখি বাড়িটা খুব সুন্দর করে সাজানো, দেখে মনে হচ্ছে কোনো বিয়ের বাড়ি। কিন্তু জয় আমাকে বলেছিল নিধির অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর অবস্থা অনেক খারাপ, আর নাকি ওকে বাড়িতেও নিয়ে এসেছে। একটা অ্যাক্সিডেন্ট করা মানুষকে তখনই কেউ বাড়িতে আনে যখন সে মারা যায়, আর কেউ মারা গেলে তো বাড়ি নিশ্চয়ই বিয়ে বাড়ির মতো সাজানো থাকবে না। আর এটা এমন না যে অ্যাক্সিডেন্ট একটু আগে হয়েছে, জয় অ্যাক্সিডেন্টের কথা আমাকে সেই দুপুরে বলেছে। এতটা সময় চাইলে বিয়ে বাড়িও শ্মশানে পরিণত হতে পারত, কিন্তু এখানে তো আমি সবকিছু উল্টো দেখছি। একবার পা বাড়িয়ে বাড়ির ভিতরে গিয়ে দেখতে ইচ্ছে করছিল, কিন্তু তখনই চোখের সামনে বাড়ির সীমানাটা চোখে পড়ল, আর তার সাথে সাথে সেই পুরনো স্মৃতিগুলো চোখে পড়ল। তাই সাহস করে নাকি অভিমানে আমি জানি না, কিন্তু আমি ভিতরে আর যেতে পারলাম না। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম ভিতরে কি হচ্ছে। তখনই আমার মোবাইলে জয় কল করলো, আমি কল ধরলাম। হ্যালো সাগর, তুই কোথায়? বাড়ির সামনে। সত্যি তুই চলে এসেছিস? হ্যাঁ, কিন্তু বাড়ির ভিতরে কি হচ্ছে? আর বাড়িটা বিয়ে বাড়ির মতো করে কেন সাজানো? কারো বিয়ে হচ্ছে নাকি? তুই ভিতরে এসে দেখে যা, বাড়ির ভিতরে কি হচ্ছে না হচ্ছে। না, আমি এই বাড়ির ভিতরে আর ঢুকবো না। তুই আমাকে মোবাইলেই বল যা বলবি। বুঝেছি, তুই যখন বাড়ির ভিতরে ঢুকতে চাচ্ছিস না, তাহলে আমরা বাইরে আসছি আর এসে বলছি ভিতরে কি হচ্ছে। তাড়াতাড়ি আয়। আচ্ছা, আসছি। জয় কলটা কেটে দিল। আমি মোবাইলে পকেটে রেখে গাড়ির সাথে হেলাম দিয়ে দাঁড়িয়ে রইল। আমার সামনে দিয়ে সারিতে সারিতে মানুষ হাতে উপহার নিয়ে বাড়ির ভিতরে ঢুকছে। আমার অবশ্য বুঝতে অসুবিধা নেই যে বাড়িতে কেউ মারা যায়, বরং কারো বিয়ে হচ্ছে। কিন্তু আমি এই সত্যিটা জয়ের মুখ থেকে শুনতে চাই। এখন এখানে গাড়ির সাথে ঠেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছি, আর চোখের উপর একটা হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে জয় আমার কলটা কেটে মোবাইলটা পকেটে রাখতে রাখতে রাজু জিজ্ঞাসা করলো, জয়, সাগরকে ফোন দিয়েছিলি? ও কি বললো? বললো এসে গিয়েছে। কোথায়? বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে। সত্যি? তুমি সত্যি বলছো? ভাইয়া সত্যি চলে এসেছে? হ্যাঁ, আমি সত্যি বলছি। তাহলে ভাইয়া বাইরে দাঁড়িয়ে রয়েছে কেন? বাড়ির ভিতরে আসছে না কেন? সাগর হয়তো বাড়ির ভিতরে আসবে না, তাই বাইরে দাঁড়িয়ে রয়েছে। সে পরে দেখা যাবে। আমার ভাইয়া এসেছে, এটাই অনেক। কথাটা বলে নিধির শাড়ি ধরে বাইরের দিকে দৌড়তে থাকে। নিধি বা, কোথায় যাচ্ছিস? নিধি, তোর না বিয়ে? তুই বিয়ের আসর থেকে এইভাবে উঠে কোথায় যাচ্ছিস? নিধি, পাগলামি করিস না, চলে আয় এখানে। আরে নিধি, কোথায় যাচ্ছ? আমার ভাইয়া এত বছর পরে আমার কাছে এসেছে, আমি ভাইয়ার কাছে যাচ্ছি। আমি কারো কথা শুনবো না। সবাই নিশ্চুপ হয়ে যায়, আর নিধির কথাটা সবার কানে বাজতে থাকে। তারা এতটাই অবাক যে তাদের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। নিধি দৌড়ে বাইরের দিকে যেতে থাকে, আর নিধির পিছনে পিছনে সেই বাচ্চা মেয়ে, আর সবাই এক এক করে গেটের দিকে যেতে থাকে। এমন একটা অবস্থা যেন বিয়ে করতে বর গেট পর্যন্ত চলে এসেছে। এই সবাই তাকে বরণ করতে যাচ্ছে। কিছু সময়ের মধ্যেই বাড়ির ভিতরে হইচই শব্দ আমার কানে আসলো, তার সাথে আমার কানে একটি মেয়ের বাইলের শব্দও কানে আসলো। কেন জানি মনে হলো বাইল পড়া মেয়েটি আমার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। তাই আমি চোখের উপর থেকে হাতটা সরিয়ে সামনে তাকালাম, আর তাতেই একটা মেয়ে আমার বুকের ভিতরে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে লাগলো। কি করছেন নাকি? আপনি কে? এইভাবে আমার বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন কেন? মেয়েটার কিছু না বলে কান্না করেই যাচ্ছে। আরে এটা কি ধরনের ব্যবহার? বলা নেই, কওয়া নেই, ধুম করে আমার বুকের উপরে এসে ঝাঁপিয়ে পড়লেন। তাছাড়া আপনি কে? হ্যাঁ, আর আমার বুকে এইভাবে ঝাঁপিয়ে পড়লেন কেন? আমি মেয়েটিকে আমার বুক থেকে উঠিয়ে বললাম, ভাইয়া, আমি তোমার পিচ্চি নিধি। কথাটা বলেই নিধি আবারও কান্না করা শুরু করে দিল আমার বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে। আরে পিচ্চি, এইভাবে কান্না করছিস কেন? তাছাড়া তোকে দেখে তো মনে হচ্ছে আজকে তোর বিয়ে, আর তুই যদি আজকে এইভাবে কান্না করিস তাহলে তোর মেকআপটা নষ্ট হয়ে যাবে রে। হ্যাঁ, আজকে নিধির বিয়ে। সামনে তাকিয়ে দেখি মা, বাবা, ভাইয়া আরো অনেকেই দাঁড়িয়ে রয়েছে।
নিধি, জয় কোথায় রে? আমি এখানে। এইদিকে আয়, তোর সাথে কিছু কথা আছে। আমি নিধিকে আমার কাছ থেকে সরিয়ে নিলাম। কি কথা বল। জয় আমার সামনে আসলো, আমি ঠাস ঠাস করে দুটো থাপ্পড়ে বসিয়ে দিলাম। থাপ্পড় খেয়ে জয় মাথা নিচু করে রয়েছে। জিজ্ঞেস করবি না কেন তোকে আমি মারলাম? না, কারণ আমি জানি তুই আমাকে কেন মেরেছিস। সবকিছু জেনে শুনে তুই এমন একটা মিথ্যে কথা বলতে পারলি আমাকে? তাছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। তোকে আমরা অনেকবার অনেকভাবে বলেছি এখানে আসার জন্য, কিন্তু কোনোবারই তুই আসিস না। তাই শেষ পর্যন্ত এই পথ অবলম্বন করতে হলো। সাগর, তুই ওকে একা কিছু বলিস না, কারণ বুদ্ধিটা ওর একার না, এই বুদ্ধিটা আমাদের সবার। ওর কথা শেষ করতে করতে আরেকজন ভিড় ঠেলে আমাদের সামনে চলে আসলো। সে আর অন্য কেউ নয়, আরোহী। আরোহীকে দেখে আমার রক্ত মাথায় উঠে গেল। ঠিকই বলেছিস, দোষটা তোদের না। দোষটা কার জানিস? দোষটাই আমার, কারণ আমি তোদের উপর বিশ্বাস করেছিলাম, মনে করেছিলাম তোরা আমাকে দেওয়া কথা রাখবি। কিন্তু আজকে বুঝতে পারলাম আমি ভুল ছিলাম। ওরা সবাই মাথা নিচু করে রয়েছে। অবশ্য তোদের বা কি করা? তোরা যার সাথে থাকবি চলবি তাদের মতোই তো হবি, তাই না? আরোহীর দিকে তাকিয়ে আমি কথাটা বললাম। আরোহী আমার কথা শুনে মাথা নিচু করে দিল। ভাইয়া, তুমি ওদের একা দোষ দিও না। এই সব ওরা একা করে নেই, ওদের সাথে আমিও করেছি। বাহ, আরো কেউ আছো নাকি যে এই মিথ্যে কথার সাথে জড়িয়ে আছো? থাকলে একেবারে বলে দাও। সবাই নিশ্চুপ হয়ে রয়েছে। ঠিক আছে, কাউকে কিচ্ছু বলতে হবে না। আমার যা বোঝার আমি তা বুঝে নিয়েছি। ভাইয়া, নিধি অশ্রু ভরা চোখে আমার দিকে তাকিয়ে রইল। চুপ, একদম চুপ। তুই জীবনে আমাকে আর ভাইয়া বলে ডাকবি না। আমি সারা জীবন ভাবতাম আমাকে সবাই মিথ্যা কথা বললো, সবাই ধোকা দিল, অন্তত তুই আমাকে জীবনে মিথ্যা কথা বলবি না। কিন্তু আমার এই ভাবটাও তুই শেষ পর্যন্ত ভুল প্রমাণিত করে দিল। নিধি আমার এই কথাটা শুনে মাথা নিচু করে রয়েছে। হ্যাঁ, অবশ্য তোর দোষটাই বা কোথায়? তুই ছোট থেকে যাদের কাছে বড় হয়েছিস তাদের মতোই তো হবি নাকি? সত্য হলেও তোর শরীরে তাদেরই রক্ত বইছে। আমি মা বাবার দিকে ইশারা করে বললাম, তারা মাথা নিচু করে ফেললো। জয় যখন তোকে বলেই দিয়েছিল যে আমি ওদের সাথে যোগাযোগ করি, তাহলে কি তুই পারতি না ওদের থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন করে বলতে যে তোর বিয়ে হচ্ছে আর আমি যেন আসি? তোর কি মনে হয় হ্যাঁ আমি এতটাই খারাপ, এতটাই নিষ্ঠুর যে প্রিয় বোনটা বিয়ে তো আসতাম না? কিন্তু না, না, তুই কি করলি? সবার মতো আমার সাথে একটা মিথ্যা নাটক করলি। সরি। কিসের সরি? হ্যাঁ, কিসের সরি? আমি কোনো সরিটা যাই না। তোর কোনো ধারণা আছে তোর অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার কি অবস্থা হয়েছিল? আছে তোর কোনো ধারণা? 12 ঘন্টা রাস্তা, আমি মাত্র 8 ঘন্টা এসেছি। কিভাবে এসেছি সেই সম্পর্কে তোর কোনো ধারণা আছে? হ্যাঁ? আর বিকেলে যখন জয়া ওকে ফোন করে যে হাসপাতালে নাকি বাড়িতে চলে আসতে, তখন আমার মনের ভিতরে কি হচ্ছিল তুই বুঝতে পারছিস? অবশ্য তুই এসব বুঝবি বা কেন? আমাকে মিথ্যা কথা বলে এখানে আনতে পেরেছিস, তা ভেবে তো তুই বাকি সর্বাধিক খুশিতে ছিলি, তাই না? আমি এতটা পথ যেভাবে গাড়ি চালিয়ে এসেছি তাতে আমার কিছু একটা হয়েও যেতে পারত, কিন্তু তাতে তো তোর কিচ্ছু আসে যায় না। অবশ্য তোর কি আসবে যাবে, আমি তো তোর আপন ভাই না। তোর আপন ভাই তো তোর সাথেই রয়েছে। আমাকে তো তোর বাবা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিল। একটা কুড়িয়ে পাওয়া ভাই আবার রাস্তা অ্যাক্সিডেন্ট করে মরে গেলে আর কি আসবে যাবে? প্লিজ ভাইয়া, এভাবে বলিস না। তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। আর সেই তোরই যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো কি করে বল? তুই তুই ওকে ভালোবাসিস? এমন কথা বলিস না রে, এইসব শুনে আমার হাসি পাচ্ছে বড্ড। হ্যাঁ, কি বলি? আমার কিছু হয়ে গেলে তুই বাঁচবি কি করে? যদি আমার জন্য তোর এতটাই চিন্তা থাকতো তাহলে তুই আমার সাথে নাটকটা না করতেও পারতিস। ভাইয়া সরি বললাম তো। একবার বলেছি না আমাকে আর ভাইয়া বলে ডাকবি না, তো ডাকবি না। তোর আপন ভাই আছে, তাকে তুই ভাইয়া বলে ডাক। আমার মতো রাস্তার ছেলেকে তোর ভাইয়া বলে ডাকার কোনো প্রয়োজন নেই।
কথাটা বলে আমি ঘরে গাড়ির দিকে যেতে লাগলাম। সাগর, তুই কোথায় যাচ্ছিস? যেখানে যাই না কেন, এখানে আর এক মুহূর্ত থাকবো না। এখানে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। আর একটা কথা শুনে রাখ, তোরা চারজন ওদের সাথে মিলে আজকে যা করলি তা কিন্তু ঠিক করিসনি। না, আর না, তোর আর কিচ্ছু বলিস না। এতটা সময় তো অনেক কিছু বলেছিস, আর না। ভাইয়া প্লিজ তুই চলে যাস না। আমি জানি মিথ্যা কথা বলে তোকে এভাবে এখানে ডেকে আমি ভুল করেছি, কিন্তু দয়া করে তুই চলে যাস না। এত বড় শাস্তি আমাকে দিস না। নিধি কান্না করতে করতে মাটিতে বসে পড়ল। তোর শাস্তি তুই নিজে বেছে নিয়েছিস, এখানে আমার কিছুই করার নেই। কথাটা শেষ করে আমি গাড়িটা ঢুকবো, আমার পিছন থেকে কেউ একজন আমার হাত ধরে ফেলে। আমি মনে করি নিধি ধরেছে, তাই বলি, নিধি আমার হাতটা ছাড়, আমাকে যেতে হবে কিন্তু। তবুও বলছি, আর কিন্তু কিছুতেই আমার কথা শুনছে না, আমার হাতটা ছাড়ছে না। তাই একটু জোরে চিৎকার করে বলি, একবার বলছি না হাতটা ছাড়, তাহলে কথা শুনিস না কেন? কথাটা শেষ করে পিছনে ঘুরে যা দেখলাম, তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না।